আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন, আমাদের গ্রিনলেস স্ট্যান্ডার্ড চার্টার্ড ফ্যামিলির সদস্যরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ১১তম এপিসোড। এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট যে আমরা ১১তম এপিসোডে পৌঁছে গেছি। এবং তার চেয়েও বড় কথা, আপনারা যারা আছেন, আমাদের ১০ টা এপিসোডই আপনারা সবাই খুব পছন্দ করেছেন। যেটা আমরা আমাদের বিভিন্ন সময়ের কমেন্ট এবং আ ডিসকাশন এ জানতে পেরেছি। এবং আপনারা পছন্দ করছেন জন্যই আপনাদের ইন্সপিরেশন এ আমরা এগিয়ে চলেছি। আমরা আমাদের আজকের ১১তম এপিসোডে পৌঁছে গেছি। সো চলুন দেখে আসি আমরা ১০ টা এপিসোডে কি করলাম। এই ১০ টা এপিসোডে আমরা যে শুধু আমাদের গেস্টদের প্রফেশনাল কাজ করবার বা প্রফেশনাল এক্সপেরিয়েন্স শুনেছি তাই না। এর মাঝেও বেরিয়ে এসেছে তাদের ছোট, ছোট জীবনের অনেক ধরনের গল্প, তাদের বিভিন্ন চ্যালেঞ্জ, তাদের আ এই অগ্রযাত্রা বা এই পথ চলাতে তাদের যারা সঙ্গী সাথী হয়েছিলেন তারা এসেছেন আমাদের এপিসোড গুলোতে। এবং আমাদের কাছে মনে হয়েছে যে তারা যেমন স্মৃতি রোমন্থন করে খুশি হয়েছে, যারা নতুন এখনকার ব্যাংকার তারাও কিন্তু তাদের সেই গল্পগুলো শুনে অনেক আনন্দিত হয়েছে, অনেক উপকৃত হয়েছে। আমাদের ঝোলায় অনেক এক্সপেরিয়েন্স জমে যাচ্ছে এবং আমরা এতেই অনেক আনন্দিত যে আমরা আমাদের সেই পুরনো সময়গুলোতে নতুন করে যেন ফেরত যাচ্ছি এবং জানতে পারছি তখন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অনেক কিছু তৈরি করাতে সকলের কি ধরনের অবদান ছিল, কষ্ট ছিল। ঠিক তেমনিভাবে আমরা আজকেও এমন একজনকে নিয়ে আসছি আমাদের এই এপিসোডে যিনি কিনা একজন অবশ্যই সফল ব্যাংকার, সাথে ওনার সাহিত্যপ্রেমী হিসেবেও অনেক সুনাম। এবং গত ১৫ বছর ধরে উনি কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনের সিইও হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমাদের আজকের অতিথি হচ্ছেন শাহ এ সরওয়ার। সরওয়ার ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। ভালো আছি। আমরা তোমরা আজকে ভালো আছো? আমি তুমি করে বলছি। হুম, অবশ্যই সরোয়ার ভাই। ওকে, আমরা থ্যাংক ইউ। আপনার সাথে মানে আমরা অনেক জুনিয়র এবং আপনার সাথে কাজ করেছি এবং এইজন্য আমরা অনেক আনন্দিত অবশ্যই যে আপনি আজকে আমাদের আজকের এপিসোডে এসছেন। আমরা আজকে আপনার গল্প শুনবো, আপনার কথা শুনবো। আপনার মতো একজন শাহ সরোয়ার সা হয়ে যাওয়ার পিছনে কত কাহিনী লুকিয়ে আছে সেগুলো আমরা জানতে চাই। আমরা শুরু করি আপনার সেই ছোটবেলা থেকে। আপনার কিভাবে আপনি আ স্কুল গেলেন, কোথায় গেলেন, কলেজ এগুলো দিয়ে যদি শুরু করতে পারি। কি বলেন সরোয়ার ভাই? হ্যাঁ, ঠিক আছে। কোনো অসুবিধা নেই। আমি বলবো?
জি, জি, হ্যাঁ, প্লিজ। আমার আমার আমরা তো আমার শোনার জন্ম জন্যই। জন্ম আমার জন্ম গ্রামে। হ্যাঁ, আমার কুমিল্লা জেলার আচ্ছা। লাকসাম থানায় আমার জন্ম। আমি ক্লাস হুম, 3 তে থাকতে আমি 2 হ্যাঁ, 2 পাস করেই শহরে চলে গেছি আমি। বাবার চিটগঙ্গে বড় সন্তান। আর এর মধ্যে গ্রামে আসা যাওয়া ছিল। তারপরে আমি প্রাইমারি স্কুলে পড়েছি চিটগাংয়ের পাহাড়তলী একটা ছোট প্রাইমারি স্কুলে। মেনশন করা দরকার আছে কারণ ওখানকার প্রধান শিক্ষক আমার জীবনে অনেক ইম্প্যাক্ট রেখেছিলেন। তারপরে আমি চিটগাং কলেজিয়েট স্কুল, এরপর ফৌজদার ক্যাডেট কলেজ, ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স মাস্টার্স করেছি। এরপরে ফৌজদার ক্যাডেট কলেজ থেকে এসে আর এই এরপরে পরে আমি একটা এমবিএ করেছিলাম ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া থেকে। দ্যাটস হাউ মাই has evolved. জি। আমরা আসলে এই গল্পগুলো এইজন্য শুনতে চাই যে এই যে আপনি আজকে বললেন যে আপনার জন্ম গ্রামে, গ্রামে একটা স্কুলে পড়েছেন প্রাইমারি পর্যন্ত। এগুলো কিন্তু অনেক ইন্সপিরেশন ফর লট অফ পিপল যারা মনে করে যে এত বড় একটা পজিশনে যেতে গেলে হয়তো আমার একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড লাগবে। আমাদের একদম সেই সোনার চামচ মুখে নিয়ে জন্ম হতে হবে একটা বিশাল শহরের কোনো জায়গায়। তাদের জন্য কিন্তু আপনি একটা বিশাল এক্সাম্পল যে what you can achieve if you have a determination. And সৌরভ ভাই, আপনি যদি আপনি বলছিলেন যে সেই প্রধান শিক্ষকের আপনার জীবনে অনেক অবদান, আপনি যদি একটু এক্সপ্লেইন করেন তাহলে এটা, বিকজ হ্যাঁ, এটা আমাদের এই হলো শোটা কিন্তু আপনার আসলে এখনকার মানে জেনারেশনের লোকজনও দেখে। চিটং এর একটা খুব অখ্যাত প্রাইমারি স্কুল এবং এটা নাম শুনলে আপনারা হাসবেন। এটা নাম হলো ভেলুয়ার দিঘি প্রি প্রাইমারি স্কুল। সেখানে আমি গিয়ে ভেলোর ভর্তি দিঘি, হয়েছি আচ্ছা। গ্রাম থেকে। ভেলুয়ার দিঘি, এটা পার্থলিতে একটা দিঘি আছে, খুব বিখ্যাত দিঘি আচ্ছা, আছে। আচ্ছা। তো ওখানকার হ্যাঁ। প্রধান শিক্ষক যে ভদ্রলোক ছিলেন উনি অসম্ভব কেয়ার নিতেন স্টুডেন্টদের ব্যাপারে। তা আমি 4-5 তো ওখানে পড়েছি। তো ধরেন ওই তখনকার যুগে ইংরেজি হাতের লেখা সুন্দর করা, বাংলা হাতের লেখা সুন্দর করা, পাটিগণিত শেখা, এই বিষয়গুলোতে উনি অসম্ভব জোর দিতেন। এবং উনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমি কোনোদিন একটা ফার্স্ট ডিভিশন পেয়ে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস করব। তো ওই স্যার অনেক ওয়াও। দিতেন আর কি। হ্যাঁ, যাই হোক, দিস ইজ হোয়াট হিজ কন্ট্রিবিউশন। দেন আই ওয়েন্ট টু কলেজিয়েট স্কুল, চিটং কলেজিয়েট স্কুলে। তারপরে স্বাধীনতার পর আমরা ফৌজদার ক্যাডেট কলেজে চলে যাই। আর ফৌজদার ক্যাডেট কলেজটা ছিল একদিক থেকে আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট। কারণ ফৌজদার ক্যাডেট কলেজ আমার কাছে মনে হয়েছে তখন বাংলাদেশের শ্রেষ্ঠতম আধুনিকতম একটি প্রতিষ্ঠান। ওখানকার শিক্ষকরা ছিলেন খুবই নামী এবং খুবই ভালো, মানে বেস্ট পসিবল টিচার্স আমি আমার জীবনে মিট করেছি। প্লাস এটার এনভায়রনমেন্ট, ধরেন 156 একর জায়গার একটা স্কুল এবং এটার যে আপনার ফ্যাসিলিটিস গুলো, খেলাধুলা, লেখাপড়া শেখা, বক্তৃতা শেখা, পৃথিবীর শ্রেষ্ঠতম জ্ঞান বিজ্ঞানের সংস্পর্শে আসা এবং থিঙ্কিং বিগ যে কথাটা বলে ওইটাই হলো আর কি প্রথম ফৌজদার ক্যাডেট কলেজ আমাকে দিয়েছে আর কি। সো আমি মনে করি যে ওটা ছিল অ্যাকচুয়ালি টার্নিং পয়েন্ট। এবং পরিবার থেকে আমি যে জিনিসটা নিয়ে এসেছি সেটা হলো যে আমার পিতা সবসময়, আমরা 4টা ভাই বোন, আমার পিতা সবসময় দুটো জিনিস খুব বিশ্বাস করতেন। একটা হলো যে এডুকেশন, আর একটা হলো ইন্টিগ্রিটি। সুতরাং স্বাধীনতার পরবর্তী পর্যায়ে মানুষের প্রচুর আর্থিক এটা সেটা সমস্যা এবং 71-এ অনেক সমস্যা গেছে, কিন্তু তারপরে আমার বাবা এর থেকে বিচ্যুত হননি। তার 4টি ছেলে মেয়েকে ভালোভাবে পড়াশোনা করিয়েছেন। এবং ক্যাডেট কলেজ থেকে যেটা আমি শিখেছি যে সেটা হলো আমি অনেকগুলো শ্রেষ্ঠ শিক্ষক পেয়েছি যারা একদম পিতার মতো আদর দিয়ে তারা উচ্চ জায়গায় নিয়ে যেতে চেয়েছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠতম থিঙ্কিং প্রসেস গুলোর সঙ্গে তারা আমাদেরকে সংযুক্ত করার চেষ্টা করেছেন। এবং সেটা থেকে আমি শিখেছি, আমি আর কি খেলাধুলা বলেন, বক্তৃতা বলেন, তারপরে বললাম যে পৃথিবীর শ্রেষ্ঠতম বই পুস্তক পড়া, ফৌজদার ক্যাডেট লাইব্রেরিটা তখন একটা সুন্দর লাইব্রেরি ছিল, শেখার আমি সুযোগ পেয়েছি আর কি। ওইভাবেই পড়াশোনা শুরু হলো। তারপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে এসেছি। ঢাকা ইউনিভার্সিটিতে আমি ইকোনমিক্সে মাস্টার্স করেছি, যদিও আমি সায়েন্স গ্রুপে ছিলাম। এবং কলেজে আমি সায়েন্স গ্রুপ থেকে স্ট্যান্ড করেছি এবং অলরাউন্ড বেস্ট ক্যাডেট হিসেবে আমি গোল্ড মেডেল পেয়েছিলাম, কারণ আমার লেখাপড়া, খেলাধুলা, প্যারেড সবকিছুতে একটা ইকুয়াল ছিল বলে। তারপরে এরপরে তো ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সের ফাইনাল ইয়ারে মাস্টার্স পরীক্ষা দিতে দিতে গ্রিনলিজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনে জয়েন করে ফেলেছি। দিস ইজ হাউ মাই জি। আপনি মাই আপনি যে লিডার proper হবেন। academic education has evolved আর কি, but there জি, are জি। other আপনি, aspects in education also. জি, আপনি যে লিডার হবেন সেটা আপনি অনেক ছোটবেলাতেই তার মানে দেখিয়ে দিয়েছেন কিছুটা বেস্ট ক্যাডেট কিছুটা হিসেবে। অ্যান্ড কিছুটা আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনি যে আজকে এত ভালো একজন বক্তা, এর শুরুটা কিন্তু
হয়েছিল আপনার সেই ছোটবেলাতেই। আপনি হ্যাঁ, একজন বিতার্কিক হিসেবে অনেক নাম কুড়িয়েছেন। আ আমরা তো ঠিক জেনেছি। কি বলেন সরোয়ার ভাই? হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক। হ্যাঁ, আমার জেনারেশনের যদি কাউকে জিজ্ঞেস করেন, কারো যদি স্মৃতিতে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ১৬,০০০ ছেলে-মেয়ে পড়তেন। জি। আমি জিজ্ঞেস করেন অনেকেই চিনবে। আপনি সেইজন্য। আমাকে তুমি করে বলেন সরোয়ার ভাই। ও হ্যাঁ, আচ্ছা, সরি। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। সেটা তো আ আমরা জানতে পেরেছি জন্যই আপনি তো অল্প, অল্প করে বলছেন আপনার সম্পর্কে। আমরা তো এর চেয়ে অনেক বেশি জেনেছি। সেজন্য আমরা থ্যাংক আপনাকে মনে করিয়ে দিচ্ছি। থ্যাংক আপনার ইউ, থ্যাংক ইউ। সেই বিতার্কিক জীবন আ জি। সরোয়ার ভাইয়ের যে সুনাম হুম। সেটা হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ করে আপনি গ্রিনলেস ব্যাংকে চলে আসলেন। রাইট, এই যে রাইট। ব্যাংকার হয়ে ওঠা হুম। আমাদের অনেক যে আ অতিথিরা ছিলেন, তারা কিন্তু তাদের ব্যাংকার হয়ে ওঠার পিছনে বিভিন্ন রিজন বলেছেন। বাট বেশিরভাগই বলেছেন যে তারা কেউ চিন্তা করেন নাই। তো তারা কোনো না কোনো সিচুয়েশন এ তারা চিন্তা করেছেন যে এখন একটা চাকরি পাওয়া দরকার। সামহাউ তারা গ্রিনলেস এ এসছেন। আপনার ক্ষেত্রে কিভাবে হয়েছিল? না, আমার আপনি তো ক্ষেত্রে অনেক আরো অর্গানাইজড আরো আরো হুম, ইন্টারেস্টিং ব্যাপার। মানে আমি যে জীবন যাপনে যাব, হ্যাঁ, সেটাই আমার কাছে এক ধরনের অবাক লেগেছিল। মানে ক্যাডেট কোর্স থেকে পাশ করার পরপরই সাধারণত মানে আর্মিতে যাওয়ার জন্য অনেকে চেষ্টা করে, অনেকে বিদেশে যাওয়ার চেষ্টা করে। তা আমি ওটা যাইনি। ওই সময় আমার একজন বন্ধুর সঙ্গে আমার সখ্য, সে আমার ক্যাডেট কলেজের ফ্রেন্ড, ও মারা গেছে, মামুন। তো আমাদের এক ধরনের মানে এক ধরনের একটা কন্ট্রাক্ট ছিল যে আমরা আমাদের এই সমাজের জন্য আমাদের জীবন বিলিয়ে দিব। আজকে এগুলো খুব হাস্যকর মনে হতে পারে। এসে ১ম যে কাজটা করতে হয়েছে পড়াশোনার সঙ্গে, সঙ্গে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে এগুলোতে ধরছিলাম। পড়াশোনার সঙ্গে, সঙ্গে শ্রেণীচ্যুত হওয়ার একটা বিরাট আমাদের চেষ্টা ছিল এবং আমার বন্ধু মেজবা কামাল এখন ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসের প্রফেসর, ওর সঙ্গে থাকা এবং বিভিন্ন বামপন্থী রাজনীতির লোকজনের সঙ্গে জীবন আচরণ মিলিয়ে একটা আমি মনে করি যে এক ধরনের আহ মঙ্গল কামনা করা সমাজের, সেটার জন্য যে প্রচেষ্টা একটা বা একটা তখনকার দিনে যা হওয়ার আর কি। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ আর নট এ কমিউনিস্ট আপ টু দ্য এজ অফ 28 দেন ইউ ডোন্ট হ্যাভ হার্ট, এন্ড ইফ ইউ আর এ কমিউনিস্ট আফটার দ্য এজ অফ 28 ইউ ডোন্ট হ্যাভ এ হেড। সো যে কথাটা হচ্ছিল যে ওই সময় শ্রেণীচ্যুত হওয়ার কথাটা, কিন্তু এর মধ্যে চাকরি যে করতে হবে না এটা কিন্তু জানি না, মানে কি করতে হবে জানি না। আবার ওদিকে পরিবারের বড় ছেলে, সুতরাং একটা পিছু টান্ত ছিল, কিন্তু ইতিমধ্যে একটা খুব প্রেম হয়ে গেল একজন ক্লাসমেটকে, যে হ্যাঁ সেটা কি ঢাকা ইউনিভার্সিটিতে? ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ। তারপরে আচ্ছা। ফট করে বিয়ে করে ফেললাম, হ্যাঁ, এবং বিয়ে করলাম তখন কিন্তু ও চাকরি নেই। ইউনিভার্সিটিতে থাকতেই? রাইট, আমাদের ফাইনাল ওয়াও! ইয়ারে। তারপরে জি। তারপরে আমি তখন বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিরাট একটা পান্ডা, এবং আমি বিশ্ব সাহিত্য কেন্দ্র অর্গানাইজ করি, ওখানে প্রতি রোববারে যাই, বক্তৃতা দিয়ে এই করি। তো ওখানে মাজেদ ভাই যান আর কি, মাজেদুর রহমান। উনি হঠাৎ করে ওনার কেন জানি মায়া হলো যে বেটা বিয়ে করে ফেলেছে, বিশ্ব সাহিত্য কেন্দ্রে ঘোরাঘুরি করে, বউ কোথায়, ও কোথায়, কোথায় খাচ্ছে, কি কিছু নেই। উনি আমার বললেন যে স্যার এই গ্রিনলেস ব্যাংকে তো লোক নেবে। আমি বললাম ওইটা কি জিনিস? বলে হ্যাঁ ম্যানেজমেন্ট ট্রেনিং নেবে, জানো না তো ৬,০০০ টাকা বেতন। আমি বললাম তাই নাকি? বলে ঠিক আছে তুমি কালকে আসো, আমি তোমার একটা সিভি লেখা শিখিয়ে দেয়। আমি বললাম সিভি কি? আমি তো বায়োডাটা জানতাম। বলে না না না, এটা বলে কারিকুলাম ভিটা বলতে হয়। তো উনি ইংরেজি ওনার লেখায় লিখলেন, আমি আবার আমার স্বহস্তে লিখলাম, এবং উনি সুন্দর ছবি তুলে নিয়ে আসবে, আমি একটা সুন্দর ছবি তুলে নিয়ে আসলাম। এটা ছিল প্রিন্টেড শার্ট। সো প্রিন্টেড একটা হাফ শার্ট পরে ছবি, ওইটা দিলাম জমা। তারপরে আস্তে, আস্তে মাজিদ ওই ভাইয়ের যে সাথে সরি। হ্যাঁ, আমি বললাম যে ওইভাবে মাজিদ ভাইয়ের সাথে নিশ্চয়ই আপনার ক্যাডেট কলেজে সখ্য। হ্যাঁ, মাজেদ ভাই আমার ক্যারিয়ার কলেজে সিনিয়র ছিলেন, হ্যাঁ। তো ওইভাবেই আরকি জাস্ট এপ্লাই করলাম। দ্যাট ওয়াজ ফরমাল যদি কোনো আপনি বলেন যে ইন্টারভিউ, ওইটাই ফার্স্ট জব ছিল। এবং আমি যে ওই ফার্স্ট জবটা একদম বেস্ট হিসেবে সিলেক্টেড হয়েছি তা না। আমার এখন মনে হয় যে ওরা ৬ জন নিয়েছে, আমি ছিলাম। আমার তাই মনে হয় আরকি। আমি জানি না। এটাই আমার না মনে আমি হয়, আমি তো জয়েন আ করেছি। That's জি। all. That's the beginning of the new life, new world. এই 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 প্রসঙ্গটাও কিন্তু আমাদের অনেক অতিথির কাছে এসছে যে বিয়ের ডেসপারেশন কেউ হয়তো করতে হবে আর কেউ হ্যাঁ। হয়তো আপনি যেমন করে একেবারে ফেলেছেন। না। এটা হলো তো আচ্ছা, একটা মেয়েকে কথা দিয়েছি, আমার বোনকে যদি এরকম কথা দিয়ে ভেঙে যেত তাহলে কেমন হতো? হ্যাঁ, ইত্যাদি মিলিটারি আরকি, যা করে ফেল, বিয়ে করে ফেল, যা ওয়াও! হওয়ার হবে। অনেক সো ঝর্ণা ভাবি আ অনেক মামা গিয়ে ঝর্ণা ভাবি আমার তখন বাবাকে, থেকেই আপনার লাইফে একটা ইন্সপিরেশন। বুঝতে অফ পারছি। কোর্স আমার মামা গিয়ে আমার বাবাকে ধরে নিয়ে আসলেন এবং মামা বললেন যে
বলেন যে শুধু আমার বাবা আমাকে বলেছিলেন এরকম ইন্টারেস্টিং কথা যে বাবা আমি খুব আর্লি এজে বিয়ে করেছি and I didn't enjoy the bachelor life and you are getting into that kind of trouble so it's up to you to make up your mind so that's it জি এইভাবে চলে গেল জীবন জি চাকরিতে এখন ঢোকা যদি তাহলে আপনি আপনার আমাদেরকে আপনার গ্রিনলেজে তো ঢুকলেন, গ্রিনলেজের শুরুটা বা গ্রিনলেজে আপনার যে অ্যাচিভমেন্ট সেগুলো যদি একটু বলতেন অ্যাচিভমেন্ট মানে কি খুব ভালো হতো। গ্রিনলেস ব্যাংকে তো ঢুকেছি আমি একজন লোককে খুব মানে শ্রদ্ধার সঙ্গে সবসময় স্মরণ করি একজনকে বিশেষ করে বা অন্য সবাইকে সেটা হলো রুমি ভাই আমরা যখন পরবর্তী পর্যায়ে এখন পর্যন্ত যখন বলে হাউ ইজ দ্য বস মানে বস মানে একজনই মানে এটা বস মানে রুমি ভাই তো রুমি ভাই ছিলেন কান্ট্রি অপারেশনস ম্যানেজার ওনার অ্যাপয়েন্টমেন্ট ওনার সিগনেচারেই আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিলাম তো ম্যানেজমেন্ট ট্রেনিং প্রসেস ছিল ওরা শর্ট লিস্ট করতো ভালো স্কুল কলেজ রেজাল্ট ব্যাকগ্রাউন্ড দেখে তারপরে তারা একটা প্রিলিমিনারি ভাইবা নিত এরপরে তারা রিটেন টেস্ট নিত তারপরে ফাইনাল ভাইবা নিত একটা বিরাট প্রস্তুতির বিষয় তার আগে কোচিং চলছে আমি তো শ্রেণীচ্যুত হওয়ার জন্য জুতা পরি না 4 বছর তারপর কোথা থেকে এক জোড়া জুতা জোগাড় করলাম আনোয়ার শরীফ ভাই একটা টাই দিলেন মাঝে যে তুমি ঢুকবে তোমাকে এটা জিজ্ঞেস করবে তুমি এটা বলবে তারপর এটা বলবে ইত্যাদি ইত্যাদি করিডোরে কেমন করে হয়ে গেল আর কি ঢুকে গেলাম কিন্তু গ্রিনলেস ব্যাংকের যেটা সবচেয়ে ভালো সেই সময় ছিল সেটা হলো অলরাউন্ডের ট্রেনিং দিত আর কি আমি আনিস খান সাহেব আনিস ভাই আমাদের সিনিয়র বয়সে কিন্তু একই সঙ্গে এইরকম সব এখন আহসান আছে আর 3 জন দেশে নাই মনে হয় এই 6 জন আমরা জয়েন করেছিলাম তো জয়েন করার পরে প্রথমেই তো আমাদেরকে নারায়ণগঞ্জে নিয়ে গেল ট্রেনিং দেওয়াতে ওখানে আমরা আলিয়া মাদার সাহেবের ট্রেনিং সেন্টার এবং সেখানে এই যে সারাদিন যে স্যুটটাই পরে বসে থাকতে হবে 3 থেকে 4 দিন এটাই ছিল বোধহয় প্রথম ট্রেনিং তারপরে অন্য জিনিসগুলো তো পরেই তো যেটা আমার ভালো লেগেছে যে গ্রিনলেস ব্যাংকের একটা অদ্ভুত ব্যাপার ছিল ওরা ওয়েল রাউন্ডেড ট্রেনিং দিত প্রতিটা ডিপার্টমেন্টের কাজ শেখাতো এবং থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল যেমন আমি ইকোনমিক্সে ছিলাম আমাদের কথা ছিল না এটা ছিল সেটা ছিল না সো গ্রিনলেসে যেটা হয়েছে প্রথম আমাকে তারা একটা পোস্টিং দিল কম্পিউটার ডেভেলপমেন্ট অফিসার 1983 তে এখন কম্পিউটার ডেভেলপমেন্ট অফিসার ডেফিনেশনও হয় না আমার বস তখন শাহেদ নোমান রুমি ভাই তখন চিটংয়ে চলে গেছেন তো যাই হোক আমার দায়িত্ব ছিল যে আমি কম্পিউটার সম্বন্ধে জানবো এবং বাংলাদেশে আমি অটোমেশন করতো যেদিন আমাকে ওনারা দায়িত্ব দিলেন আমি একটা জিনিস জানতাম যে সেটা হলো হার্ডওয়্যার কি সফটওয়্যার এটার পার্থক্য আমি বুঝতাম না জানতাম না আমাকে প্রথম তারা দুবাইতে পাঠালো দুবাই গিয়ে একটা মেশিন বিপ বিপ করছে একটা ঘরের ভিতরে তো আমাকে একজন বললো যে ওইটা হলো কম্পিউটার এবং এটাকে এই যে আলমারিটা দেখছে এটাকে বলে হার্ডওয়্যার আর ভিতরে একটা যে সিস্টেমটা দিয়ে কাজ করে এই হলো আমার প্রথম শুরু এবং সেই ব্যক্তিটি যিনি ইউনিভার্সিটি থেকে প্রথম বেরিয়েছেন 9 মাসও হয়নি উনি নিজে যাচ্ছেন ট্রেনিং নিয়ে আসছেন এবং তারপরে এই ধরনের একটা প্রোগ্রাম করছেন এবং তখন মানে এটা একটা বিরাট একটা অভিজ্ঞতা ছিল আমার কাছে অবাক লাগে যে গ্রিনলেজ এই ধরনের দায়িত্ব দিতে পেরেছে আর কি যে একটা ইয়াঙ্গার ছেলেকে এই ধরনের দায়িত্ব দিতে আমরা করে নিয়ে এসেছি সো ওইটা ছিল বোধহয় আমার কাছে মনে হয় শুধু যে গ্রিনলেজের জন্য নয় বাংলাদেশের হিস্ট্রিতে ব্যাংকিং সেক্টরের প্রথম অটোমেশন প্রজেক্ট আর কি আমরা যেটা গ্রিনলেজ ব্যাংকে সো দ্যাট ওয়াজ দ্য স্টার্ট জি বলেন হ্যাঁ প্লিজ আমরা বলতে পারি যে আজকে এই যে ডিজিটাল বাংলাদেশ বা ব্যাংকিং জগতে যে ডিজিটাল প্রগ্রেশন সবকিছুর তার মানে শুরুতেই কিন্তু আপনি জড়িত ছিলেন অটোমেশনের সাথে জিনিস খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি এটা আমাকে একটা হলো মানে টেকনোলজির সঙ্গে বিজনেসের যে লিঙ্কটা এটার যে একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং এই জিনিসটা আমাকে এর পরবর্তীতে সমস্ত সময় আমাকে হেল্প করেছে মানে আমি কিন্তু টেকো না আই এম এ বিজনেস টেকো আই ওয়াজ কাইন্ড অফ এ বিজনেস পার্সন যেমন এরপরে গ্রিনলেস যখন হয়ে গেল গ্রিনলেস তো এরপরে এনজেড হয়ে গেল 2 বছর মাথায় আমরা জয়েন করি 2 বছর মাথায় তখন তারা সবচেয়ে বড় একটা প্রজেক্টে হাত নিয়েছিল অস্ট্রেলিয়াতে হ্যাঁ সিবিএস বলতো তারা প্রজেক্টে আমাকে বাংলাদেশ থেকে পাঠানো হলো আর কয়েকজনের সঙ্গে সো বাংলাদেশ না প্রথমবার আমি গেলাম তারপরে এরপরে একটা টিম আমরা করলাম ওই টিমে আমরা সফটওয়্যার স্পেসিফিকেশন গুলো এগুলো আমরা ডিফাইন করতাম আর কি সো সেই সময় আমার সঙ্গে প্রায় ধরেন 30 জনের মতো অফিসার গেছেন এবং এসছেন কিন্তু আমি মোটামুটি আলটিমেট সফটওয়্যার রিকোয়ারমেন্টটা আইডেন্টিফাই করতে পেরেছি এবং যেটা সফটওয়্যারটা আমাদের এখানে ইমপ্লিমেন্টেড হবে সেটা সাইন অফ করেছি আর কি তো এই ধরনের জিনিসটা যেটা হয়েছে এটা আমাকে দিয়েছে দুটা ব্যাপার একটা
ব্যাংকের টোটাল মেকানিজমটা আমি বুঝতে পারতাম যে কোনটা ব্যাংকের কোন মানে অ্যাকাউন্টিং মেকানিজমটা কি, প্রসেসগুলো কি, প্রসেস কি করে ডেভেলপ করতে হয় এবং তার টেকনোলজির সম্পর্কটা কি। সো এইটা যে শুধু ওখানে স্ট্যাটিক ছিল তা না, এর পরবর্তী পর্যায়ে আমি যেখানে যেখানে মুভ করেছি মানে এখনো আজকে পর্যন্ত আমি ওই এক্সপিরিয়েন্সটার কাছে, কারণ ওই মেন্টাল বেন্ড অফ মাইন্ড যদি আমাকে ওই সুযোগ তখন গ্রিনলিজ ব্যাংকে না দিত, তাহলে আজকে কিন্তু আমরা যে সমস্ত ট্রান্সফরমেশনের কাজ করছি এগুলো কিন্তু কিছুই করতে পারতাম না, আপনাকে বলতে পারি, অ্যাটলিস্ট আমি না। এটা আমার একটা ইউনিক মনে করি যে অপরচুনিটি আর কি, কৃতজ্ঞ গ্রিনলিজের কাছে। জি, জি। এবং সৌরভ ভাই, আসলে আমাদের প্রত্যেকটা অতিথি তো তাদের জীবনের প্রথম দিকে এখন পর্যন্ত যারা এসছে গ্রিনলেজে এসছে, সো সবার কাছেই গ্রিনলেজ বা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যে অভিজ্ঞতা তা অনেক তাদের জীবনে অবদান রেখেছে বলেই সবাই বলেছেন। তো সৌরভ ভাই, তা আপনি তো ট্রেনিং শেষ করে যখন বাংলাদেশে ফেরত আসলেন, তখন আপনি কিভাবে ব্যালেন্স করতেন আপনার বিশ্ব সাহিত্য কেন্দ্র, আপনার গ্রিনলেজ ব্যাংকের এই অটোমেশনের প্রগ্রেশন এবং ঝর্ণা ভাবির সাথে সময়, এটা যদি বলেন। এটা একটা অদ্ভুত বিষয় ছিল। ধরো আমি মানে চাকরিতে জয়েন করার পরেও কিন্তু আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে কাজ করছিলাম, কিন্তু একটা সময় এই অটোমেশন প্রজেক্ট অদ্ভুত রকম একটা ব্যাপার ছিল। আমার এখনো মনে আছে আমরা 7 days a week, হ্যাঁ 16 hours a day, 6 মাস থেকে 7 মাস কাজ করেছি। মানে তখন অ্যালেন পো নামে লোক ছিলেন, হি ওয়াজ দ্য গ্রেটেস্ট টাস্ক মাস্টার, এবং উনি মানে ভাল লাগছে লোকটাকে, এই দেশের গ্রিনলেজ ব্যাংকের যে আধুনিকতা উনি করেছিলেন, ইয়ে করা, রিফারবিশমেন্ট, অটোমেশন প্রজেক্ট গুলো করা, তখন রুমি ভাই এবং শাহেদ নোমান এরা ছিলেন আপনার লিডারশিপের বাঙালিদের মধ্যে, আর আমরা ছিলাম তাদের চামচ আর কি, মানে আমরা তাদের মোটামুটি তল্পি ঘটনাকারী আর কি। সো ওই সময়ে যেটা অদ্ভুত কাজ হয়েছে, আমরা তখন ইন্ডিয়াতে রিপোর্ট করতাম এবং ইন্ডিয়া বলেছে যে না তোমরা এখন অটোমেশনে যেও না, মিনটাইম কিন্তু মিডল ইস্টে অটোমেশন হয়ে যাচ্ছে, গ্রিনলেজ ব্যাংক কিন্তু মিডল ইস্ট করে ফেলছে, ওরা বলছে তোমরা যেও না, আমরা ইন্ডিয়াতে একটা প্রজেক্ট করব, তোমাদের এখানে 2টা ছেলেকে পাঠাও, তারপরে একটা ডেভেলপমেন্ট হওয়ার পরে লেটার ইন বাংলাদেশ। তো অ্যালেন কুপার করেছে কি এটাকে ফাস্ট ট্র্যাক করে লন্ডন থেকে সরাসরি পারমিশন নিয়ে এসে মানে আমাদেরকে এখানে করে উনি পারমিশন নিয়ে এসে প্রজেক্টটা শুরু করলেন। কিন্তু দুঃখজনক ঘটনা হলো ইন্ডিয়া থেকে 2জনকে পাঠানো হলো যে তারা শিখবে, হ্যাঁ তো তারা শিখতে আসলেন, আবার এইদিকে লন্ডন থেকে একজন আসলেন। যাই হোক, আমি তখন খুবই বয়স কম, তো একদমই ধরেন ইউনিভার্সিটি বেরিয়েছি 9 মাসও হয়নি, তো এইটার সমস্ত ব্যাংকটাকে ইনভলভ করেছে, আমাদের বন্ধুদের নেই অনেকের, এরকম 30 জনকে আমি রিক্রুট করলাম যে তারা পার্ট টাইম কাজ করছে, ডাটা পাঞ্চ অপারেটর, তখন তো কি পাঞ্চ অপারেটর তো মার্কেটে পাওয়া যেত না, তারপর অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম গুলো আপনার কপি, আমাদের 29 থেকে 30,000 অ্যাকাউন্ট ছিল এবং এগুলোকে ম্যানুয়ালি ট্রান্সফার করা আর কি। তো এটা সবচেয়ে কষ্টকর, আমি কতগুলো অভিজ্ঞতা বলবো। একটা হলো যে আপনার ওই যে 7 days a week, আচ্ছা তারপরে একদিন তো 24 ঘন্টা, ধরেন আজকে 9টার সময় এসেছি, পরদিন সকালে 7টা 8টা 7:30টার দিকে বেরিয়েছি হাদি মেনশন থেকে, রাস্তায় কতগুলো কুকুর ছিল, প্রথম দেখলাম, আরে এটা কি হলো, আচ্ছা ভালো কথা। এরপরে একবার প্রায় 3 রাত বাসায় যাইনি, তো ঝর্ণা ফোন করেছে, তো বলছে যে এরকম আমি বললাম ফোন করছো মানে, আমি ডাটা সেন্টারের ভিতরে অন্ধকার, মানে বোঝা যায় না দিন না রাত, বলে তুমি কি বুঝতে পারছো যে তুমি ঢাকা শহরে নেই, এরকম কিন্তু অবস্থা, আচ্ছা ভালো কথা। চলছে চলছে এবং এইভাবে বলি যে আমার এখনো মনে আছে যে আমি এরকম রাতের বেলা ফার্স্ট ট্রায়াল রান পেরিয়েছে, আমি বসে বসে মানে রিকনসাইল করছি, এক একটা ডিপার্টমেন্ট আসছে, রিকনসাইল করে ছেড়ে দিচ্ছি। হঠাৎ করে আমার মনে হলো যে রাতের বেলা কারা চিৎকার করছে, আমি তেড়ে বাইরে গেলাম যে তোমাদের কি হলো, রাতের বেলা চিৎকার করছো, গিয়ে দেখি যে না, পরের দিন সকাল হয়েছে, লোকজন অফিসে এসছে। ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স আর কি। তারপরে যখন ব্যালেন্সিং এর ইস্যুগুলো ছিল, এগুলো মারাত্মক ছিল, কারণ 2টা সিস্টেম ব্যালেন্স করে আপনাকে 7 দিন ধরে প্যারালাল রান চালাতে হবে, এবং ওই 7 দিন যে আমি বাসায় যাব তাও না কিন্তু, হ্যাঁ, এবং আমার সমস্ত শরীরে স্কিন ডিজিজ হয়ে গেছে। আমরা কুরবানিতে একটা রুম দিয়েছিল আমাদেরকে, সেই রুমেও তো যাচ্ছি খাচ্ছি না কিছু, ওই ডিভোশন গুলো আমি আসলে এখন আর বুঝতে পারছি না। আমার এখনো মনে আছে যে একদিন শেষ রাতের দিকে আর কি, আমাদের প্রায় 3 রাত হয়ে গেছে, শেষ রাতের দিকে আজকে সাইন অফ হবে, কিন্তু 94,000 মিলছে না, ইয়ে করা যাচ্ছে না। রাতে তখন 3:30 বা 4টা বাজে অ্যালান কুপার চলে আসলেন গুলশান থেকে, এসে টেসে এ ওকে ব্লেম করছে, এবং আমার খোঁচা দাড়ি, পাগলের মতো অবস্থা। তখন আমি হঠাৎ করে মাথা নিচু করে, হঠাৎ করে বোধোদয়ের মতো আমি চিৎকার করে উঠলাম যে মুখার্জি বাবু ড্রাইভ ভাঙো।
তারপর গিয়ে মুখের পাওয়া গেলো এনসিআর 299 কার্ড, উনি এটা দিতে ভুলে গেছেন, ওটা আমরা পোস্টিং দিতে পারি নাই, সুতরাং ব্যালেন্সিং হয়নি। ওইটা বের করে পোস্টিং দিয়ে মেলালাম, এবং মেলাতে মেলাতে তখন সকাল বোধহয় 8টা, আমি অ্যালান কুপারের রুমে গেলাম। অ্যালান কুপার তখন আসেনি। আমি একটা ব্যাংকার, না শাহেদ নোমান ছিল, শাহেদ নোমানের রুমে গেলাম, শাহেদ নোমান নাই, একটা ব্যাংকার্স অ্যালমানাক মাথায় নিয়ে আমি আমার ওই দিন গেল, ওই রাত গেল, পরদিন সকালবেলা ঘুম ভেঙেছে ওই ব্যাংকার্স অ্যালমানাক ওই অফিস রুমেই, ওই অফিসে তিনতলায় মনেই নেই আমার, আসলে মনেই নেই। সো দোজ আর দ্য ডেজ অ্যাকচুয়ালি। এইটা যেটা করেছে, ইট মেড এ ম্যান আউট অফ এ বয়। তবে এটা খুব ইমোশনাল টল এসছে, এটা খুবই ইমোশনালি, মানে ইট অ্যানিমাল আর কি, ভেরি ভেরি অ্যাংরি, এজিটেটেড, আনহ্যাপি, থাকে না মানুষের কতগুলো ইনার কতগুলো জিনিস চলে এসেছিল আর কি। বাট সাকসেস আমরা রাইট, আমরা যেমন এটাও জানতে পেরেছি, সেটা হচ্ছে যে আমাদের তো অতিথিদেরকে নিয়ে কিছু কিছু হোমওয়ার্ক করতে হয়, যে আপনি একটা পর্যায়ে একটু অভিমানও করেছিলেন গ্রিনলেস ব্যাংকের উপরে। কথাটা কি ঠিক? থাকবো না, হ্যাঁ, এরকম থাকবো না, সম্মান চলে গেছি যে থাকবো না, হ্যাঁ এখানে কোনো মূল্য নেই, কষ্ট করছে। আসলে খুব কষ্ট করছিল একটা সময় এসে। আমি ওই গল্পগুলো বলতে চাই না, মানে ওই যে যারা শিখতে এসেছেন তারা একটা বিপদে ফেলে দিলেন এটা সেটা করে। আর যেই ছেলেটা হি ওয়াজ ভেরি জুনিয়র, ইট ওয়াজ আউট অফ হিজ ক্যাপ অফ টি আর কি, কারণ ও 29,000 30,000 অ্যাকাউন্ট ট্রান্সফারের কোথাও কাজ করে নাই। সে মিডল ইস্টে একটা দুটো জিনিস দেখেছে এবং সে পাগলের মতো হলো, আমি চলে যাব। সে বলছে এটা জুলাই মাসে, আমি চলে যাব, আমি ক্রিসমাসের পরে আসবো। এবং সে তখন ওই ইন্ডিয়ান দুইজনকে দিয়ে রেডি করে বললো যে বাংলাদেশে এখন রেডি না, তারা আনতে পারেনি সবকিছু, আমি চলে যাব। তখন অ্যালান কুপার হঠাৎ করে আমাকে ডেকে বললো যে সারওয়ার সাহেব, উনি আমাকে আবার সারওয়ার সাহেব বলতেন, সারওয়ার সাহেব, I give you 1 month's notice. If you can't fix these things within next 15 days, then you have 1 month's notice and you are out of this organization. বিয়ে করছি, বউ আছে, সংসার আছে, চাকরিতে ঢুকছি, আর 1 মাসের মধ্যে বের করে দিবে, এত পরিশ্রম করে। তারপরে যখন প্রজেক্ট হয়ে গেল, রাগ করে ছেড়ে দিল, শেষ। করে দিলেন ঠিকই, কিন্তু সেই অভিমানটা এটাও ভালো হয়েছে, এটা আমাকে একটা নতুন এক্সপেরিয়েন্স দিয়েছে। কারণ এরপরে গ্রিনলেস ব্যাংক যে লোকাল বিজনেসটা করতো, আমরা যখন, আমার মনে আছে আমরা যখন 84-এ অটোমেশন করি, তখন মাত্র 2 জন লোকাল, ইপসিন নুরুল ইসলাম আর স্কোয়ারের মোফাজ্জল, এই 2 জন ছাড়া আর কেউ গ্রিনলেস ব্যাংকে কিন্তু মানে লোকাল বিজনেস ছিলেন না। তারপরে সামারাদার রুমি ভাইয়ের আমার রুমি ভাইয়ের কথা আমি বারবার এই জন্য বলতে চাই, ওনার মতো গ্রেট লিডার আমি পৃথিবীতে কম পেয়েছি। হি ইজ টু নো পিপল, হি ইজ টু ম্যানেজ পিপল বাই পিপল স্ট্রেংথ, ওনার একটা অ্যাবিলিটি ছিল। এটা পরের দিকে আমি আরো টের পেয়েছি, কারণ আমরা যখন আরো সিনিয়র হলাম, তো কোনো কারণে যেন উনি আমার প্রতি একটা সফট কর্নার ছিল। আমি তখন গ্রিনলেজে বিসিসিআই খুলনায় ম্যানেজার হয়ে গেছে, তো উনি খুলনায় গেলে হি ইজ টু মেক ইট এ পয়েন্ট টু মানে টু বি উইথ হিম আর কি। মানে এসকেলি সাহেব তখন ম্যানেজার ছিলেন এবং উনি দাওয়াত দিতেন, ছেড়ে দিয়ে বিসিসিআই জয়েন করলেন, রাইট? এবং খুলনাতে ম্যানেজার হলাম। এরপরে এক সময় খুলনা থেকে আমি ঢাকায় আসলাম। গ্রিনলেজে এক সময় হলো কি, তখন অনেকগুলো ছেলে মেয়ে চাকরি টাকরি ছেড়ে দিল আর কি। তখন রুমি ভাই আমাকে হঠাৎ করে বলছে, হোয়াট আর ইউ ডুইং? তাই বললাম, স্যার এই অবস্থা। বলে আচ্ছা ঠিক আছে, সিভি টিভি একটু রেডি টেডি করবে নাকি? তো তখন বিসিসি আনলাম যে এরকম আমাকে রুমি ভাই এরকম কথা বলেছে, বলে ভাই আপনি তো আজকে ভালো কাপড় চোপড় পরা আছে, আজকে চলে যান। তো আমি চলে আসলাম, দেখি তারা প্রপার ইন্টারভিউ বোর্ড, কাইজার ভাই মিলে একটা ইন্টারভিউ নিল, নিয়ে আমাকে অফার করলো জবটা আর কি। দেন আই কেম ব্যাক। দ্যাট ইজ, এটা যেটা আমি গ্রিনলেজে তখন লোকাল বিজনেসের এক্সপেরিয়েন্সটা এনেছি। আমি প্রথম কমার্শিয়াল সেগমেন্টের হেড ছিলাম, কিন্তু পরে যখন তারা লোকাল কর্পোরেট ব্যবসাটা করলো, এই মঞ্জুরুল্লাহ সাহেব বা এদেরকে নিয়ে যখন আমরা এফএক্স, মতিন চৌধুরী, যখন আমরা ব্যবসা, ওই সেগমেন্টটা আমি সেট আপ করেছিলাম। সো ইট রিয়েলি এনরিচড মাই experience, I would like to say, my exposure to BCCI, that I'm grateful to them also for that. And then again, I was in Greenleaf, so that's it. So this is how তারপরে আপনি গ্রিনলেজে লোকাল কর্পোরেটে থাকলেন, তারপরে আবার ওই যে সিবিএস প্রজেক্টে অস্ট্রেলিয়াতে যাওয়া আসা করলাম। এরপরে আমি আবার তখন সিনিয়র ম্যানেজার বিজনেস ব্যাংকিং ঢাকায় হলাম। তখন রুমি ভাই চলে গেছেন, মাহমুদ সত্তার ওয়াজ মাই বস। তারপরে সেখান থেকে আমি অস্ট্রেলিয়াতে আসা যাওয়া করছি, সেখান থেকে ফেরত এসে আই বিকেম নাম্বার 2 ইন দ্য ক্রেডিট ডিপার্টমেন্ট। শাহেদ নোমান ওয়াজ মাই বস। দেন শাহেদ নোমান লেফট, আই টুক ওভার ক্রেডিট ডিপার্টমেন্ট, না টেক ওভার করার আগে, সরি,
আমরা অটোমেশন প্রজেক্টটা করার পরে ওই অটোমেশনের যে বেনিফিট গুলো নিতে হবে ইন দ্য স্পেশালি ইন দ্য লেন্ডিং সাইড, তখন আমাকে একটা জব দেওয়া হলো credit admin and centralizing all these things. এটাকে বলতে head of lending management or something like that. So I used to report to the country head directly. তখন রুমি ভাই country head, তখন আমি ওই কাজটা করতাম, করে ওই অটোমেশনের পরের এফেক্ট গুলো ঠিক করার পরে দেন ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশন হলো শাহেদ নোমান চলে যাওয়ার পরে। দে আস্কড ফর ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ব্রাদার আই এম শিওর রুমি ভাই প্লেড এ স্ট্রং রোল and I became head of credit in Greenleaf Bank, chief credit officer যেটাকে বলে। থাকতে থাকতেই আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাকোয়ার করে নিল ইয়েকে, আপনার গ্রিনলেস ব্যাংকে। দেন উই হ্যাড এ ডিফারেন্ট ক্যারিয়ার এন্ড ডিফারেন্ট পাথ আর কি। জি, সো আপনি ফার্স্টে অটোমেশন, তারপর লোকাল কর্পোরেট বা কর্পোরেটে এসছেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে, তারপরে টোটালি ক্রেডিটে চলে গেলেন। সো আমি যদি বলি যে এই তিনটা এরিয়ার মধ্যে আপনি কোন জায়গায় কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, বা কোন জায়গায় আপনার কাছে মনে হয়েছে যে এই সেটা আপনার বেশি কাছের বা আপনি বেশি পছন্দ করেছেন? আমি দুভাবে বলবো কথাটা। আই ওয়াজ কমফোর্টেবল ইন অল দ্য এরিয়াস, দেয়ার ওয়াজ নাথিং রং ইন ইট, বাট একটা সময় আমার কাছে মনে হয়েছে যে মার্কেটিং যে জবটা, হ্যাঁ আমি বলি কথাটা, যখন আমি লোকাল কর্পোরেটের হেড এবং সিনিয়র ম্যানেজার বিজনেস ব্যাংকিং ঢাকা, দ্যাট মিনস আই এম দ্য সিনিয়র মোস্ট বিজনেস আফটার মাহমুদ সাত্তার। সো আমার ক্যারিয়ার এখন কোন দিকে মুভ করবে। রুমি ভাই, আমি তখন ভাবছিলাম যে আমি আই উইল টেক ওভার অ্যাজ সামওয়্যার ইন চিটাগং অর ঢাকা অর সামথিং। তো বলছে সার্ভার আই নো ইউ। হ্যাঁ, তাহলে কি হয়েছে? বলে ইউ হ্যাভ এন ইন্টেলেকচুয়াল অ্যারোগেন্স নাম্বার ওয়ান and you have very entrenched value system. So yes, marketing job has a glamour, of course, and if you try it, I'll give it to you, but you will not be able to reconcile within yourself. So choice is yours. আমি ভাবতেই পারি না যে একটা মানুষ এরকম ভাবে, ভেরি ইম্পর্টেন্ট। এবং যখন গ্রিনলেজের একটা বিরাট গ্রুপ মিডল ইস্টে চলে গেল, তখন বিজনেস ব্যাংকিং এ ঢাকা শহরে কেউ নেই, আমাকে কয়েকটা ডিপার্টমেন্টের দায়িত্ব দিল। রুমি ভাই আমাকে বলে যে সার্ভার এই চালাতে হ্যান ত্যান। তো আমি বললাম যে স্যার, তখন আমাকে বললেন যে সার্ভার তোমার ইস্যুটা কি, মানে হোয়াট ইউ এক্সপেক্ট। হয়তো উনি ভয় ছেড়ে দিই কিনা, আমি একটা প্রমোশন বার্গেন করবো কিনা। তা আমি প্রমোশন তো বার্গেন করে আনলাম যে স্যার টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে ভালো করে, কারণ এত প্রেশারের মধ্যে। বলে ঠিক এইভাবে এইভাবে লিখে লিখে দেখো সারাদিন কিভাবে কাজ করছে, হ্যান ত্যান টাইম ম্যানেজমেন্ট করে আমরা বেরিয়ে এসেছি। বাট আই থট দ্যাট হি ওয়াজ কারেক্ট। আমি পরে যখন নিজেকে কম্পেয়ার করি, I always thought that I'm not the prima donna, I'm not the dancer, I'm not the বেলেতে যে আপনি স্টেজ ওপেন করে তা না। I was the person who was always I would like to say good at preparing others for the dancing. Stage. But Absolutely. while I'm saying that, like আমার মাহমুদ সাত্তারের মতো এত শ্রেষ্ঠ মার্কেটিয়ার আমার লাইফে পাই নাই। সেলিং আইস টু দ্য এস্কিমো যদি বলেন, এটা মাহমুদ সাত্তার কিন্তু বিক্রি করে দিতে পারবে। এবং আমি যত লোককে, you are competing with a person like Mahmoud Sattar, you just don't, you are not for that, you understand it. But however, আমার ওয়েল রাউন্ডেড ডেভেলপমেন্টটা হয়েছে, সেটাতে আমি একটা জিনিস পেয়েছি, সেটা হলো I'm not a very good transactional person, do you understand that? But I am a very good management person. I can manage a method, I can manage people and all that. তো যেটা ভালো হয়েছে, আমি পরে যেটা আমি রিয়েলাইজ করলাম যে পৃথিবীতে বিরল শক্তি থাকে, সেটা হলো আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটির সঙ্গে আপনাকে ইমপ্লিমেন্টেশন ক্যাপাবিলিটি ম্যাচ করা। সো আমি কিন্তু ইমপ্লিমেন্টেশনে, মানে এই যে সেলস করা, একটা কাজ করা, কিংবা কোনো মানুষের সঙ্গে অনেক কথা বলে একটা কিছু আমি অনেক ভালো কথা বলতে পারি, কিন্তু সেলস করার যে কথাটা, এইটা আমি পারতাম না। এখানে এটা কোথাও একটা স্কিল, বোঝাতে পেরেছি কথাটা? সো আমি মনে করি যে আলটিমেটলি যেটা হয়েছে, যে পৃথিবীতে যেমন গ্রিনলেজে জয়েন করার আমি প্রথম 15 বছর বুঝতেই পারিনি যে মাস্টার্স ব্যাংকে জয়েন করতে হবে, বিকজ ইউ ডোন্ট নিড এন এডুকেশন, ইউ নিড অনলি সাম আদার স্কিলস হুইচ ইজ নট ইউর প্রথাগত এডুকেশন। কিন্তু পরের দিকে ভাবলাম যে আপনি যদি সিনিয়র কোথাও লিডার হতে, ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটির সঙ্গে আপনার একটা প্রায়োগিক ক্যাপাবিলিটিকে মেলাতে হয়। সো পরে আমি এটাতে ডেভেলপ করেছি, এবং আমার প্রায়োগিক ক্যাপাবিলিটি এখনো কিন্তু ট্রানজেকশনাল না। আই এম কমিউনিকেটিং ওয়ান অন ওয়ান উইথ পিপল, এন্ড আমি খুব
আনপ্লেজেন্ট কমিউনিকেট করতে পারি না এখন পর্যন্ত, আমি এখনো পারি না। সো আমি মেথড, প্রসেস, পিপল ম্যানেজমেন্ট, আই হ্যাভ আদার ক্যাপাবিলিটিস, যেটা দিয়ে আমার এই যে সিও গিরি করে খাচ্ছি আর কি এতদিন ধরে, 15 বছর ধরে, এটা বলতে পারি। না, আমার কাছে মনে হলো যে আপনার সাথে কথা বলে যে আপনাকে যদি আমরা এইভাবে বলি যে আপনি মানে একটা স্টেজ নাটকের ব্যাক স্টেজের সবকিছু সম্পর্কে পুরা কন্ট্রোল রেখে যদি দরকার হয় উঠে যাবেন একটা রোলে প্লে করার জন্য, একদম ইউ আর প্রিপেয়ার্ড ফর দ্যাট অ্যাজ ওয়েল। বাট হ্যাঁ, বাট আপনি হয়তো ফার্স্ট ইয়েতেই চাইবেন না যে আমি স্টেজে উঠে রোইর ইয়েটা করি, রাইট? সো আমার কাছে মনে হয় যে আমার মানে আলটিমেটলি মনে হয়েছে যে আই হ্যাভ বিকাম এ কন্ডাক্টর, and that I'm not a soprano, I'm not a soprano, I'm not a prima donna, but I have skilled, I have really adequately skilled myself in conducting that, if you compare in that way. But modest here, যেটা আমরা বুঝতে পারছি, বাট ডেফিনেটলি আপনি সব জায়গায় যে আপনার সফলতা বা আপনার অবদান রাখতে পারেন সেটা ব্যাপারে আমরা বুঝতে পারছি। সো গ্রিনলেজ এর পরে স্ট্যান্ডার্ড চার্টার এই যে একসাথে হলো দুটো অর্গানাইজেশন, এই সময়ে আপনার চিন্তা ভাবনা বা এই সময়ে আপনার যে এক্সপেরিয়েন্স সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন। এটা আমি মনে করি যে গ্রিনলেজ ওয়াজ অ্যাকোয়ার্ড বাই স্ট্যান্ডার্ড চার্টার্ড, হ্যাঁ, এবং গ্রিনলেজ ওয়াজ এ ফ্যামিলি। হ্যাঁ, ফ্যামিলির মধ্যে আপনার বিচিং থাকে, ওয়াইনিং থাকে, ফান থাকে, ব্যাকবাইটিং থাকে, তারপরে এন্ড অফ দ্য ডে ফ্যামিলি। হ্যাঁ, বেতন কি পাচ্ছি জানি না, কিন্তু তারপরে শফিক ভাই, মাজেদ ভাই, এই ভাই, ওই ভাই, শোয়েব ভাই, রুমি ভাই, শাহেদ নোমান ভাই, নিয়াজ ভাই, সব ভাইরা আছে, কাইজার ভাই আছে, এন্ড উই আর ইন এ ভাই ভাই দুনিয়া। হঠাৎ করে স্ট্যান্ডার্ড চার্টার যখন আমাদেরকে থাবড়া মারলো, তখন দেখলাম যে ভাই ভাই দুনিয়াটা খুব ফ্রেজাইল, এটা ভেঙে গেল। এবং ইট ওয়াজ এ সিরিয়াস কালচারাল শক ফর আস, ইট ওয়াজ সিরিয়াস কালচারাল শক ফর আস। এবং আমার কাছে মনে হয় যে ওই এক্সপেরিয়েন্সটা ওয়াজ এ সেলফ ডিস্ট্রয়িং প্রসেস। এবং আমি এখন পর্যন্ত মনে করি যে কোনো মার্জার একুইজিশন ইজ এ সোল ডিস্ট্রয়িং প্রসেস। এবং আমি একটা কথা খুব মানে আমি জানি না, মানে গ্রিনলেজ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের মার্জারের যে জিনিসটা হয়েছে, আমি দেখেছি যে প্রথম 1-1.5 বছরের মধ্যে দুই প্রতিষ্ঠানের ভালো ভালো অফিসার গুলো কিন্তু হারিয়ে গেছে। দুই প্রতিষ্ঠানের, স্ট্যান্ডার্ড চার্টার্ডের যারা খুব ভালো লিডারশিপ ছিল কিংবা গ্রিনলেজ ব্যাংকেরও যারা ভালো ছিল, তারা কিন্তু আউট হয়ে গেছে, পুরো সিস্টেম থেকে তারা আউট হয়ে গেছে। এবং এটা আমার কাছে একটু মানে খারাপ লেগেছে। যেমন ধরেন গ্রিনলেজ ব্যাংকে at that time we took pride in expanding the local corporate business and doing local corporate business, and I was the head of credit and Mahmoud Sattar was head of business. So এটা আমরা কিন্তু হ্যান্ডস ইন গ্লোভস এ কাজ করেছি। মাহমুদ সাত্তারের টিম রেকমেন্ড করতো আর আমরা এটা অ্যাপ্রুভালে ছিলাম। হ্যাঁ, কিন্তু জানেন যে ইমিডিয়েটলি আফটার দ্যাট আই ওয়াজ গিভেন দ্য টাস্ক অফ ড্রাইভিং আউট অল দোজ কাস্টমার্স আই হ্যাড বুকড। আই ওয়াজ হেড অফ স্পেশাল অ্যাসেটস ম্যানেজমেন্ট। মানে জিনিসটা কেমন একটা অদ্ভুত বিষয় না, যে কাস্টমারের কাছে আমরা ওই যে মানে মানে ওইটাও একটা সেল গেলাম, ধর্ণা দিলাম, যে কাস্টমার কাছে গেলে ওয়াইন এন্ড সিগার, ইউ ডিসকাস ওয়াইন এন্ড সিগার, এন্ড নাও ইউ গো উইথ এ গান এন্ড হিজ উইথ এ গান, ইউ আন্ডারস্ট্যান্ড, লিটারালি গান, দেয়ার ওয়াজ এ গাই ইন চিটাগং যে হঠাৎ করে রাতে 2টার সময় ফোন করতো, সারোর ভাই আবুল খায়ের লাগবে। আমি বললাম ভাই আবুল খায়ের কি জিনিস? বলে AK-47 দুইটা পাইছি, একটা আপনার জন্য রাখছে, একটা আমার জন্য কিনছি। কি মানে রাতের 2:30 বাজে ভাই, এটা কি কোন ধর্মিয়া? আমি যদি কারো কাছে টাকা পেতাম আমি কি ঘুমাইতে পারতাম? আর আপনি আমার কাছে টাকা পান আর আপনি নাকাতিল দিয়ে ঘুমাইতেছেন? আমি আপনার জন্য আবুল খায়ের কালকেই পাঠাইতেছি। সো দ্যাট ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স। এবং ইন্টারেস্টিং একটা গল্প বলি, তো আমি এরকম মানে আমার জন্য তো বললাম না যে আমি ট্রানজিশন নই। সো যে কাস্টমারদেরকে বুক করেছি তাদেরকে বিদায় করতে হবে, তাই না? একদিন আমি একজনকে খুব কড়া কথা বলছি, আমার এখন মনে আছে $116 মিলিয়ন, মানে বিগ অ্যামাউন্ট আমি বিদায় করতে হয়েছে। তো একজন কাস্টমার চিটাঙ্গে কথা বলছে হঠাৎ করে বলে, তুমি এরকম আমার সঙ্গে এত দুর্ব্যবহার করতে, such a nice man, I used to know him and all that. I said, please cut the crap. If you don't pay me the money, I'm today a half bastard and tomorrow I'll be a full bastard. So it's wow. I couldn't believe that I could say that. বলে কি বলো সারওয়াত তুমি? I love you. Yes, that's what I'm telling you. পরের দিন দেখি সে টাকা দিয়েছে। আর সবচেয়ে সিরিয়াস ইন্টারেস্টিং ব্যাপার ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছ থেকে টাকা উদ্ধার করা, মানে জীবনে যে মানুষের অভিজ্ঞতাগুলো। তো আমি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব টাকা 1 পয়সাও দিবেন না। তো আমি আনিস ভাই বললাম যে আনিস ভাই
একটু সালাতুল কাদের চৌধুরীর কাছে আপনি নিয়ে চলেন, কারণ আপনি তো চেনেন, আমি তো চিনি না। তো বলে চলো যাই। আচ্ছা গেলাম অফিসে। তো যাওয়ার পরে সারোয়ার শোনো, তুমি একটা ভালো ছেলে, কিন্তু ওই যে তোমার ব্যাংকের যে ওই ছেলেটা আসে, ওর যদি কল্লাটা পড়ে যায় তুমি কিন্তু আমার কোনোদিন ব্লেম করতে পারবে না। দ্যাট ওয়াজ হিজ ফার্স্ট ওপেনিং। সেকেন্ড কথা শুনেন, হঠাৎ করে তার দরজার পাশ দিয়ে একটা লোক চলে যাচ্ছে, এই এদিকে এদিকে, আমার অস্ত্রগুলা কোথায়? দেখছো সারোয়ার, দুনিয়াতে কোনো আমার বাড়ির সামনে কোন একটা কালি দিয়ে বাচ্চা মারা গেছে, আমার এই বাবুর্চি টাবুর্চিদেরকে ধরে নিয়ে গেছে, আমার অস্ত্রগুলো নিয়ে চলে গেছে, এখন বলো কেমনি কি করি? আচ্ছা ভালো, ওনার দিকে তারপরে মানে আমি কথাটা এই জন্য বলছি। এরপর একটা পর্যায়ে উনি বললেন, দেখছো আজকাল এই দেশটা কি হয়েছে, অমুক বেটা চিফ জাস্টিস হয়ে গেছে, এই বেটারে আমি 5,000 টাকা, ওকে 5,000 টাকা দিতে, এই বেটা চিফ জাস্টিস গেল এটা। তারপর পত্রিকা, এই পত্রিকা দেখছো? আচ্ছা এরপরেও আমার তখন মনে হয়েছে আমার সমস্ত কিছু, আমার ডিবেটিং ক্যাপাবিলিটি, আমার সাহস, আমার কত মানে আই জাস্ট মানে রিয়েলি টক টু হিম। উনি 10 লাখ টাকার এবং আমি চেকটা নিয়ে অফিসে আসলাম এবং সবাই বললো যেটা বাঁধিয়ে রাখো, এটা ক্লিয়ারিং-এ পাঠানোর দরকার নেই। সো দ্যাট ওয়াজ অ্যানাদার সাকসেস। সো ইট ওয়াজ এ চেকটা ভেরি পেয়েছিলেন তো? টাকাটা এসেছিল তো? It was a serious soul destroying experience, I would like to say. Recovery is a আমি মনে করি merger acquisition is a soul destroying experience. It really makes friends enemies friends. You don't know what it happens. তোমরা এটা আসলে বুঝতেই পারবে না যে অভিজ্ঞতাটাতে আমরা গেছি। সকালে যাকে চিনছি বিকালে তাকে চিনছি, যাকে কোলে করে হসপিটালে নিয়ে দিচ্ছে পরের দিন থেকে সে দমকাচ্ছে, হ্যাঁ কি কাম করেন মিয়া, হ্যাঁ আপনি কি কাম করেন, আপনার কাম তো এটা করার কথা। ভাই তুমি এরকম কথা কইলে এটা পছন্দ করেন না। So those are the things I have seen আর কি। So এইগুলো একটু আমার কাছে মনে হচ্ছে quite not a pleasant experience, but when I look at hindsight, I feel that this matures you, this takes you to forward, this enables you to fight, to survive, যেটা আমরা গ্রিনলেজ একটু নাই, ভাই বন্দিগির মধ্যে দিন কাটাই দিতাম, কিন্তু ওইটা পরে দেখা গেল যে খুব টাফ হলো আর কি। থ্যাংক ইউ। জি, তো আপনি তো তারপরে স্ট্যান্ডার্ড চার্টার্ডের কিছুদিন ছিলেন, আমি জানি। এরপরে জি, আপনার এই অ্যাকাউন্ট গুলো সব ম্যানেজ করার পরে আপনি চলে গেলেন আমেরিকান এক্সপ্রেস। জি, এইটা সম্পর্ক মানে আমরা তো আপনাদের আমেরিকান এক্সপ্রেস কিভাবে কি, আমেরিকান এক্সপ্রেস তখন ওরা ওদের হেড অফ অপারেশনস রিক্রুট করবে, তো আমাকে মনোয়ার সাহেব যোগাযোগ করলেন, হেড হান্টার মনোয়ার সাহেব, সারোয়ার তুমি একটা ইন্টারভিউ, তুমি একটা ইন্টারভিউ দিবা নাকি? তো আমি ইন্টারভিউ আমি দিব না, আমি আশাদরে বললাম, আশাদ শোনো এইখানে আমি একটু ঝামেলায় আছি, কিন্তু আমি পার হয়ে যাব, কিন্তু হেড অফ অপারেশনস নিবে, আমি যাব না, তুমি দেখো যাবে কিনা। ও বলে না স্যার ভাই আমি ইন্টারভিউ দিব না, আমাদের যে আশা বেগ গেল এটা। তারপর আমি ফার্স্ট ইন্টারভিউ দিতে গেলাম, দিয়ে ওরা তো না অপছন্দ করেছে বুঝি নাই। আমি রাত্রে এসে মনোয়ার সাহেবকে ফোন করে বললাম যে না, কি বলতাম ওনাকে জানি না, যে স্যার আমি যাব না। যাব না, পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে দিলাম। পরের দিন দেখি আল্লাহ ওদের সিঙ্গাপুর থেকে একজন এসেছেন এবং বাংলাদেশে একজন কান্ট্রি হেড আছেন, উনি ইন্টারভিউ ফেসটা, এটা ভালো কথা। উনিও নিলেন দিনের বেলা ইন্টারভিউ। তারপর বলে যে টুমরো ইউ হ্যাভ ব্রেকফাস্ট উইথ আস। ওকে ভালো কথা, টুমরো ব্রেকফাস্ট করতে যাব। আমি আবার রাত্রে মনে আসে দূর না, অপারেশন যাব না, আমি ক্রেডিটের লোক, আমি ক্রেডিট এত ভালো জানি, হ্যান ত্যান, খামাখা আমার কোথায় পাঠাচ্ছেন। বলে যাও গিয়ে ব্রেকফাস্ট খাই আসো সোনারগাঁতে, বসে মাগনার ব্রেকফাস্ট খাই আসবে, সমস্যা কি। তারপর সোনারগাঁতে গেলাম, দেখি যে মাই গড, ওদের যে ইন্টারভিউ প্রসেস, তারা ওই যে গতকালকে যে জিনিসটা করেছে পরের দিন থেকে পুরো রেকর্ডটা বাজাচ্ছে একই ধরনের, এবং ফাঁকে ফাঁকে ব্রেক দিয়ে কফি আনতে যায়, কফি খাবে নাকি চলো, আবার এসে কথা বলে, মানে দে ওয়্যার ট্রাইং, যে পোলা কি চাপা মেরে দিল না, আসলে কিছু কাম জানে আর কি। তখন আমার মনে হয়েছে যে আমার ওই যে ইনোভেটিভ ব্যাপারগুলো, যে ট্রান্সফরমেশন ব্যাপারগুলো, আমার যে আইটি বিজনেস আইটির যে ব্যাপারগুলো, ক্রেডিট অ্যাডমিনের যে ব্যাপারগুলো, এইগুলো হেল্প করেছে টু গেট দ্যাট জব আর কি। এবং এই জন্য আমি আই এম গোয়িং ব্যাক টু গ্রিনলেস টু বি গ্রেটফুল টু দেম, যে আমাকে ইনিশিয়াল যে গ্রুমিংটা হয়েছে, ওই গ্রুমিং এ আমাকে ওই জবটা পাওয়া হেল্প করেছে। বাট আমি মনে করি যে আমি যতগুলো প্রতিষ্ঠানে কাজ করেছি, এমএক্স ওয়াজ দ্য ফাইনেস্ট ইন টার্মস অফ
everything. তার হিউম্যান রিসোর্স এঙ্গেজমেন্ট, তার ট্রান্সপারেন্সি, তার ইন্টিগ্রিটি ম্যানেজমেন্ট প্রসেস, ইট ওয়াজ এক্সেলেন্ট, ভেরি প্রফেশনাল। এটা আরেকটা হয়েছে। না, অবশ্যই ডেফিনেটলি। এবং আপনি যেটা প্রথমেই বলেছেন যে আপনি সিবিএস এ কাজ করার সময় বা অটোমেশনে কাজ করার সময় প্রত্যেকটা ফ্লো চার্ট অফ দ্য প্রসেসেস অফ ইচ ডিপার্টমেন্ট নিয়ে কাজ করেছেন, যেটা ডেফিনেটলি আপনাকে অপারেশনসেও অনেক হেল্প করেছে। বিকজ অ্যাবসলিউটলি। সো তো এমএক্সও তো এক সময় বন্ধ হয়ে গেল। এই জিনিসটা তো আপনারা জানছিলেন প্রায় 1-2 বছর ধরে। সো আপনার কি কখনো মনে হয়েছে? বলি এমএক্স আমি জানছিলাম, মানে একটা স্টেজে এসে আমি বুঝতে পেরেছি যে ওরা চলে যাবে, কিন্তু তখন না, যাওয়ার ঠিক 6 মাস আগে আমাকে বলেছে যে ইটস এ কনফিডেন্সিয়াল, আমরা চলে যাব, বাট ইউল বি মুভিং টু সিঙ্গাপুর। হ্যাঁ, তোমাকে আমরা সিঙ্গাপুর নিয়ে যাব, আমরা চলে যাব এখান থেকে। তো কিন্তু আমি ঠিকই তারা আমাকে সিঙ্গাপুর ইন্টারভিউতে নিয়ে গেল, কিন্তু ওখানে গিয়ে আমি দেখলাম যে ওরা ওখান থেকেও তো চলে যাবে। তো ওই সময় আমার মধ্যে একটা ভীতি কাজ করলো যে আমি এইখানে, ভীতি না, একটা লোভ এবং ভীতি, আমি যদি এখানে থাকি তা আমি একটা ফ্যান্টাস্টিক সিভিয়ারেন্স প্যাকেজ পাবো, যেটা দিয়ে আমার মানে সারা জীবনের ঋণ সব শোধ হয়ে যাবে, হাউস বিল্ডিং লোন করে। ইংলিশ ব্যাংক এমন ভাবে আমাদেরকে মানে কি বলবো দুর্বল করে দিয়েছে, তখনকার দিনে প্রায় 1 কোটি টাকার মতো একটা হাউস বিল্ডিং লোন, এটা নিয়ে কেউ কি নিবে আমাদেরকে মার্কেটে? তো তখন দেখলাম যে লোনটা শোধ হয়ে যাবে, এক। না, দ্বিতীয় হলো আমি যদি সিঙ্গাপুর যাই আর ব্যাটারে যদি ওখান থেকে ফায়ার করে, তাহলে কিন্তু 6 মান্থস নোটিস দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিবে। তখন আমার ভাই আমও যাবে, ছালাও যাবে। এর চাইতে ভাই আমি আগে রিট্রেন্সমেন্ট বেনিফিটটা নিয়ে এইখানে একটু চেষ্টা করি যে কোনোভাবে এই মার্কেটে কিনা আর কি। সো দ্যাটস ওয়াই আমি, যদিও ওরা ইন্টারভিউ করেছে, পরে আমি বলেছি যে না, ঠিক আছে, তোমরা তোমাদের লোকটা চুজ করো, আই এম নট কিং এট গোয়িং দেয়ার। But they really looked after us very well. মানে there is no regrets. না, এটা জি, আপনি অবশ্যই ঠিক বলেছেন যে মানে তখনকার দিনের আসলেই যতদূর আমার মনে পড়ে 3% এর মর্টগেজ লোন, ইট ওয়াজ ডেফিনেটলি হিউজ, হ্যাঁ, মানে গ্রেট থিং, হিউজ। এবং অনেক জুনিয়র মানুষরা হ্যাঁ চিন্তা করতে পারতো অফ দেয়ার ওন হাউস। এখন তখন আপনি তো এটা এমএক্স এর শেষটা হলো, বাট এমএক্স এর সাথে এই স্ট্যান্ডার্ড চার্টার্ডের যে ট্রানজিশনটা, if you can elaborate a bit about your role in that. আমি আসলে ওই এমএক্স এর দিক থেকে I was responsible for handing over the entire process to Standard Chartered. That was my job. মানে শেষের বোধহয় 6 মাস এই কাজই আমার করতে হয়েছে। এটা 2005 এর আর কি শেষের দিকে পর্যন্ত এটাই করতে হয়েছে। That was my job. আমার ওই এক্সপেরিয়েন্সটা ছিল, তারা ওই বিজনেস গুলো তোরা আগেই গুছিয়ে ফেলেছে, তো দেন আই ওয়াজ দ্য লাস্ট পারসন, ওই যে চাবি বন্ধ করে বাড়ি যাওয়ার মতো আর কি, লাস্ট চাবি বন্ধ করে। সো ওই এক্সপেরিয়েন্সটা কি স্মুথ ছিল এবং আপনার কিরকম ফিল হয়েছে? বিকজ ইউ ডিসাইডেড টু মুভ অন, আপনি তো স্ট্যান্ডার্ড চার্টার্ডে আসেননি, ইউ ডিসাইডেড টু মুভ অন। সো স্ট্যান্ডার্ড আসেনি কথাটা বলতে একটা এক ধরনের হামবড়া ভাব হবে, স্ট্যান্ডার্ড আমাকে নেয়নি আর কি, মানে নেয়ার কথা ছিল, আমাকে নেয়নি, দ্যাটস ইট। সো আই হ্যাড টু লুক, ওরা যদি নিত আমি ব্যাক করতাম, কোনো সন্দেহ নেই, তো ওরা নেয়নি আমাকে। আর আমি তখন বলতাম আর কি যে সবাইকে, ভাই মাটি কামড়ে মাল্টি ন্যাশনালে পড়ে থাকো, যে পর্যন্ত মানে 2টা লাথি না দিবে আর কি, মানে 2 পায়ে লাথি না দিবে সে পর্যন্ত থেকে যাবে, স্টিল বেটার টু ওয়ার্ক ফর এ মাল্টি ন্যাশনাল। এটা আমি বলতাম, কারণ আমি বোধহয় একটা দীর্ঘ সময় মাল্টি ন্যাশনালে কাজ করেছি, আমার সমসাময়িক কলিগদের তুলনায় আমি I was a little bit more longer period in multinational banks, a little bit, মানে আমার যারা পরে আমার আগে যারা বেরিয়ে গেছে তার থেকে আর কি। সো আমার কাছে মনে হচ্ছে মাল্টিন্যাশনালের জবের কিছুটা মানে রিয়েলি একটা charm আছে, in the sense they train you up, they expose you to the most modern management processes of the world, and they really value you as long as you are there. But when they feel like kicking you out, that's very merciless, that's the different world altogether. But ন্যাশনালে অনেকদিন পর্যন্ত থাকা যায় না, যারা থাকতে পেরেছেন তারা সৌভাগ্যবান, মানে অনেকদিন থাকায়, কিন্তু ওটা থাকা যায় না, বিকজ ওদের প্রসেস গুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, তো এবং মাল্টিন্যাশনাল থাকাটা একটা কষ্টকর প্রসেস বলে আমি মনে করি। But still I served for a longer time, and then পরে তো আমি স্ট্যান্ডার্ড নাই বলে আমি এদিক ওদিকে চাকরি খুঁজে আইপিডিসির এমডি হয়ে গেলাম।
That's all. জি। অবশ্যই মাল্টিন্যাশনালের তো একটা ডিফারেন্ট চাকচিক্য আছেই। কিন্তু আপনি এই যে আইপিডিসি তে গেলেন, এখন আপনার শুরু হলো যে লোকাল মার্কেটে আপনার কাজ করা। হ্যাঁ, সো হ্যাঁ। এই এক্সপেরিয়েন্সটা কিছুটা শেয়ার করেন, দেন উই ক্যান থিংক অফ এটা আ খুব টাফ। কম্পারিজন আমি বিটুইন আ একটা কথা মাল্টিন্যাশনাল। আমি বলি যে জি, মাল্টিন্যাশনালের আমরা কিন্তু ওয়ান ট্র্যাকে ডেভেলপ করতাম। মানে ইউ ডু ইওর জব and you do not have to worry about many of extra official things আর কি। সো যখন জি, আমরা প্রাইভেট সেক্টরে এসে যাই তখন কিন্তু মাল্টিন্যাশনালের যে 2+2=4 এই জিনিসটা কাজ করে না। এবং প্রাইভেট জি, সেক্টরে কাজের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে প্রতিটা পলিসি নিজে বানাতে হবে, প্রতিটা ক্ষেত্র আপনাকে বানাতে হবে, বানিয়ে এটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, যেটা মাল্টিন্যাশনালে জি, ঠিক সেভাবে নয়। কারণ ধরেন একটা ইউরোপ বেসড বা লন্ডন বেসড কোম্পানির লন্ডনে যে কাজগুলো করে, ওদের হেড অফিস যে ক্রেডিট পলিসি করে, এটা করে সেটা করে, বিজনেস ডিরেকশন করে, সেই করে এই করে, এইটা মাল্টিন্যাশনালে হয়তো লোকালি ইমপ্লিমেন্ট করে। কিন্তু আমি যখন একটা লোকাল ব্যাংকে জয়েন করব, আমাকেই আমার পলিসিটা বানাতে হবে এবং আমাকেই আমার বিজনেস স্ট্র্যাটেজি ঠিক করতে হবে এবং আমি ইমপ্লিমেন্ট করতে হবে। দিস ইজ আই ফাইন্ড আ ডিফারেন্স। In addition to, there are অবশ্যই। little bit of inadequacy in the management process of the private sector organizations in this country. ওইটার সঙ্গে অ্যাডজাস্ট করাও একটা বিরাট ইস্যু হয়ে দেখা দেয়। So রাইট, that is রাইট। this is what. এখানে তো একটা সেট অর্গানাইজেশন থাকে, Yes, সেট yes. পলিসি Maturity থাকে, থাকে তো, এন্ড মানে ইউ 200 জাস্ট হ্যাভ টু অ্যাক্ট। Yeah, you have স্ক্রিপ্ট to আপনার রেডি implement. আছে। You have to implement. হ্যাঁ। হ্যাঁ, এখানে জাস্ট প্রাইভেট সেক্টর you have to build and then implement. এটা ইস রাইট, স্মল ইট রাইট। টেকস, এটা আমি একদিকে খুব ভালো মনে করি। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে কি যে বাংলাদেশের সেরা সেরা ছেলে মেয়েগুলো তারা কিন্তু মাল্টিন্যাশনালে জয়েন করে এবং ধরেন হয়তো বিভিন্ন টেলকোতে জয়েন করছে, এটা করছে সেটা করছে, ইউনিভার্সিটি আইবিএ বিবিএ ছেলে মেয়েগুলো 4 থেকে 5 বছরের মধ্যে কিন্তু তাদের চাকরিটা চলে যায় এবং যে অবস্থায় তারা যায় এর মধ্যে 70% ছেলে মেয়ে চাকরি হারিয়ে ফেলে। ওই ধরনের ছেলে মেয়েগুলো বাংলাদেশে প্রাইভেট সেক্টর ব্যাংকে জয়েন করতো, তারা কিন্তু অনেক দূর যেতে পারতো। এটা আমার কাছে মনে হয় আর কি, বিকজ এখানকার ট্রেনিং প্রসেসটা ডিফারেন্ট। জি, সৌরভ ভাই, আমরা এই যে ট্রানজিশন মাল্টিন্যাশনাল থেকে আপনার লোকাল ব্যাংকে, লোকাল অর্গানাইজেশনের এক্সপিরিয়েন্স গুলো শুনবো। এর মাঝে বেশ কিছু কোয়েশ্চেন এসে গেছে। ইফ ইউ অ্যালাউ, আমরা একটা কোয়েশ্চেন নিয়ে নিই আপনার জন্য। আমাদের আজকে অনেক মেম্বার আমাদের দেখছেন, সো আমরা কোয়েশ্চেন নিচ্ছি। মাজেদ ভাই, মাজেদ ভাই কোয়েশ্চেন করেছেন, সরোয়ার, ইউ আর আ ভেরি রোমান্টিক পারসন, হোয়াট উড ইউ সে? ওকে, আমরাও শুনতে চাই এটা। right, yeah, of course. If you are not a romantic person by heart, by romantic I don't mean to say that it's a man romanticism. You have to have a rejuvenated heart. You have to be young every day. You have to be lively every day. You have to live every day. আমার লাইফের এখন যে সবচেয়ে বড় বিশ্বাস সেটা হলো যে লাইফ ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং, ইটস নট ওভার টিল ইটস ওভার। ওকে, সো এটা যেমন আমার জন্য স্ট্রেংথ এবং উইকনেসটা কি, আমি খুব ইমোশনাল রেসপন্স করেছি আমার আর্লি এজে, ওয়ের এভার আই ইউজ টু ওয়ার্ক, এবং আমার যারা পিয়ার ছিলেন তারা এই দুর্বলতাটা জানতেন। ইমোশনালি আমাদের তো র্যাট রেসে কে কাকে কিভাবে পিছনে ফেলবে, কে কাকে পিছন দিয়ে চিমটি কেটে দিবে লিফটে উঠলে, বা এগুলো তো থাকে, দিস ইজ পার্ট অফ দ্য। So I reacted more emotionally towards those things, and it had hampered my career, my progress. I believe in that way. But positive psychology, if you remain young or if you remain modern, if you remain up to date, then you can adopt with the most modern and up to date situations, systems of the world. Because আমি শুরু করেছি 40 বছর আগে বা 38 বছর আগে, কিন্তু আমি এখন তো আমাকে কাদের সঙ্গে, ধরেন আমার এই বয়সে আমি কাদের সঙ্গে কোপ করতেছি, যে একটা ছেলে বা মেয়ে আমার চাইতে 15 বছরে তার বয়স কম, সে আমার চাইতে 3 গুণ পরিশ্রম করতে পারছে। আমি ওই যে ইয়াং বয়সে একদিন রাতের বেলা, মানে এক সপ্তাহ মানে রাতের বেলা আমি অফিসে ছিলাম, আজকে আমাকে যদি একদিন থাকতে বলেন পরের দিন আমি ঘুম থেকে উঠতে পারবো না। কিন্তু আমাকে আজকে ওই ছেলে মেয়েগুলোর সঙ্গে কম্পিট করতে হচ্ছে শক্তি দিয়ে এবং জ্ঞান দিয়ে, মেধা দিয়ে। আমি আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি, আমরা যখন গ্রিনলেস ব্যাংকে জয়েন করি, মোস্ট মডার্ন টেকনোলজি কি ছিল অফিসে, জানেন? একটা ইলেকট্রিক টাইপরাইটার উইথ দ্য এরিয়া ম্যানেজার সেক্রেটারি আর একটা সাইক্লোস্টাইল মেশিন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দোজ ওয়ার দ্য মোস্ট
most modern office equipments in an office. Okay, number one. Number two, accounting chilo. Greenlace was the most modern, and American Express তাদের 299 NCR এর একটা স্ট্রিম ছিল, একটা কার্ড ঢুকাই দিত, একটা পোস্টিং হতো, ওইখানে হতে এবং ওখান থেকে জেনারেল লেজার ব্যালেন্স করতে হতো। সেই যুগে আমরা আমাদের চাকরি শুরু করেছি এবং কাদের সঙ্গে আমি বোঝাতে পেরেছি যে মাজেদ ভাই যে কথাটা বলেছেন, যেমন আমি আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি, আমি বিশ্বাস করি যে ইউ আর পেইন্টার, your contents will change but your forms may remain, and forms also will become modern. Like আপনি পিকাসো সে কতবার তার ফর্মস চেঞ্জ করেছে, কন্টেন্ট তো চেঞ্জ হয়েছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? একটা উদাহরণ দিয়ে বলি, রাইট, আমরা রিলেশনশিপ ম্যানেজার, আমাদের তখন AB2 একটা কাগজ ছিল, সেখানে আমরা ব্যালেন্স শিট হাতে পেন্সিলে লিখে লিখে ব্যালেন্স শিট মিলাতাম। ফোর্থ পেজটা মিলানো যেত না, ওখানে ছিল ক্যাশ ফ্লো। তখন একজন বস ছিলেন, বস এটা মিলতে পারলো না, ক্যাশ ফ্লো মিলাতে পারলো না, যাও সিগারেট নিয়ে আসো। বসকে সিগারেট দিলাম, বস সিগারেট টানতে টানতে, দেখো তো ওই যে ইয়েটাতে দেখো, ওই যে ডেপ্রিসিয়েশনটা দেখো তো কি হলো, আর সেলস অফ ফিক্সড অ্যাসেট দেখো তো, দুইটা মিলে, ও মিলে গেছে বস, ওয়াও মিলে গেছে। 6 মাসের মধ্যে ওইটা চলে গেছে দুনিয়া থেকে। সরাসরি একটা মডার্ন সিস্টেম এসে কম্পিউটারে ইনপুট করবেন এবং আপনাকে সরাসরি ক্যাশ ফ্লো মিলবে। সেই যুগ থেকে এসে এই যুগে ওই সমস্ত আধুনিকতম ছেলে মেয়েদেরকে যদি ইউ হ্যাভ টু বি রোমান্টিক, ইউ হ্যাভ টু বি মডার্ন, ইউ হ্যাভ টু বি লাইভ অল দ্য টাইম। দ্যাটস হোয়াট আই এম সেইং। And romanticism to yourself also is very important. Means আমি মাজেদ ভাই যেটা রোমান্টিসিজমটা মিন করেছে সেটা হলো যে you must have a passion, you must have a passion for what you're doing, right? Passion for humanity, passion for goodness, passion for people, passion for job. Absolutely, you understand that? Other than আমি বিলিভ করি মানুষের সাকসেসের দুইটা জিনিস, আমি আমার অফিসে বলি, you must have the efficiency and you must have the dignity. If you can't mix both, you are not a leader. Right. আমাদের নেক্সট কোয়েশ্চেন আই ক্যান সি ফ্রম ফেরদৌসি বেগম, আমাদের সকলের পরিচিত, গ্রিনলেস ব্যাংকে ছিল এবং এখন আপনার টিমে আছে। উই নো দ্যাট। এনজয়িং দ্য শো, ফিলিং প্রাউড ওয়ার্কিং আন্ডার সাচ এ গ্রেট লিডার। ফেরদৌসি বসকে একটা তেল মেরে দিল। এনিহাউ, আমার কাছে মনে হচ্ছে যে ফেরদৌসি এখন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সায়েন্টিফিক এন্ড মডার্ন রিটেল টিম ম্যানেজ করছে বাংলাদেশে। We are not flashy, we are not jazzy, we are not making noise, but we are making progress. And Ferdowsi is leading that. And then she has reasons to be feeling proud about herself, not feeling proud about working with me. You know, আমরা এই টেকনোলজি, এই যে মানে ইনোভেশন, আমি বিশ্বাস করি যে যে কোনো লিডার যদি লিডার হতে হয় তার একটা ফার্স্ট থিং এভরিথিং ইজ অন দ্য টেবল। যেমন আমি জীবনে দুটা কারণে মনে হয়েছে যে আমি যেই জায়গায় যাওয়ার কথা আমি ওই জায়গায় যাইনি। একটা হলো আমি সাহস নেই, আমার অনেক সাহস নেই ইন্ডিভিজুয়াল লেভেলে। নাম্বার টু, মাজেদ ভাই যেটা বলেছে, আই ইউজ টু রিঅ্যাক্ট উইথ ইমোশন। এই দুই কারণে কিন্তু আই ফেইলড। সো এভরিথিং ইজ অন দ্য ওকে, বাট আদার সাইড, আপনি যদি একটা দেশের লিডার হতে হয়, আপনি সেই দেশের হেরিটেজ, সেই দেশের হিস্ট্রি, সেই দেশের পলিটিক্স, সেই দেশের ইকোনমিক্স, নট অনলি সেই দেশ, আপনাকে ইন্টারন্যাশনাল ব্যাংকিং এর সমস্ত ডেভেলপমেন্ট আপনাকে জানতে হবে। যে আপনার 300 বছর আগে যখন রকেফেলাররা ব্যাংক করেছে তখন একটা ব্যাংক কিভাবে ম্যানেজ হতো, এখন কিভাবে ম্যানেজ হচ্ছে, এই সব কিছু মিলিয়ে এটাকে আপনাকে আপনার দেশের কালচার, দেশের হিউম্যান আসপেক্টের সঙ্গে আপনাকে এটাকে মেশাতে হবে। মিশিয়ে আপনি মডার্ন টেকনোলজি, মডার্ন প্রসেস দিয়ে যদি আপনি যে কোনো একটা প্রসেস ডেভেলপ করতে পারেন, বিজনেস ডেভেলপ করতে পারেন, দ্যাটস সাস্টেনেবল। কিন্তু ওইটা সাস্টেনেবল না যে আজকে আপনার আমেরিকা হাঁচি দিল আর আমি এখানে কাশি দিলাম, ওরা এখানে মডার্ন করে ফেলেছে আমি মডার্ন করে ফেললাম, ওরা টেকনোলজি করে ফেলেছে আমি করে ফেললাম। নো, আপনাকে রেডিনেস লেভেলও তৈরি করতে হবে, আপনাকে নিজস্ব চিন্তা ভাবনায় নিজস্ব বিজনেস মডেল ডেভেলপ করতে হবে এবং এটা ইমপ্লিমেন্ট করতে হবে। এটা আমি বিশ্বাস করি এবং ফেরদৌসি ইজ এ প্রাউড পার্টনার অফ দ্যাট প্রোগ্রেস। সেই জন্য ফেরদৌসি, দ্যাটস এক্সিলেন্ট। সো এখন রুমি স্যারের একটা কোয়েশ্চেন নিচ্ছি, আমরা স্ক্রিনে দেখতে পাবো। Soror is intellectually one of the top bankers in the country, in my opinion.
আমাদের রুমি ভাইটা লিখেছেন আপনার সম্পর্কে, I consider myself privileged to have had him in my team. ওকে, Wow. আমি রুমি ভাইকে একটা ইন্টারেস্টিং কথা বলি যে লাইফে সাধারণত মানে কয়েকজন মানুষ থাকে যে যাদের একটা রেকগনাইজ করতে পারেন যে আপনার লাইফের ইনফ্লুয়েন্সার হিসাবে, ঠিক আছে? ধরেন আমি বলেছি আমার সেই বেলুর দিকে প্রাইমারি স্কুলের হেডমাস্টার বাকি বিল্লা থেকে শুরু করে করেন কমপক্ষে 6 থেকে 8 জন প্রফেসর, আমি কিন্তু এটা বলতে পারি। তারপরে ধরেন আমি আমার জীবনের দক্ষতার জন্য যাদের কাছে আমি কৃতজ্ঞ, ডিগনিটির জন্য যাদের কাছে কৃতজ্ঞ, there are two groups of people. সেটা হলো ডিগনিটির জন্য আমি কৃতজ্ঞ হলাম আমার পরিবার, আমার পরিবারের ভ্যালু সিস্টেম এন্ড আব্দুল্লাহ আবু সাইদ বিশ্ব সাহিত্য কেন্দ্র, এই দুটো আমার ইমোশনাল এবং ইন্টেলেকচুয়াল চেঞ্জ করেছে। বাট প্রফেশনালি আমি লাইফে রুমিয়ালির মতো এরকম মানে কি বলবো ইফেক্টিভ লিডার আমি খুব কম দেখেছি। মানে ওনার he used to know people by traits, he used to know people by everything and he used to guide. আমি একটা মজার কথা বলি, মানে একটা দুইটা জিনিস দিয়ে তো মানুষকে বোঝা যায়। যেমন আমি একবার একটা কথা just he called me, he said, Sarwar, can you handle that emotionally and intellectually? ইউ নো মার্কেটিং জব মানে কি একটা স্ট্রেট কথাবার্তা, যে আপনাকে যদি 6 দিন বাইরে ডিনার করতে হয়, যে তুমি 6 দিন বাইরে ডিনার করবে, আজকে এমবিসি তে কালকে এমবিসি, বিকজ ইউ আর গানিং ফর এ মার্কেটিং জব ইন এ মাল্টিন্যাশনাল ব্যাংক, হোয়াট ডাজ ইট মিন? সো উইল ইউ বি এবল টু হ্যান্ডেল ইট? আমি তো বলি, অথচ তখন অভিমান করেছি স্যার এটা দিল না, স্যার এটা করলো না। বাট ওয়েন দ্য টাইম কেম, যে যখন আপনার ক্রেডিট হেডটা চুজ করা হচ্ছিল, হি ফাইট এগেইনস্ট an international selection process. দুবাই থেকে কিছুতেই তোফায়েল এটা দেবে না, কারণ রিপোর্টিং তো দুবাইতে, এবং সে কিছুতেই বাংলাদেশ থেকে ক্রেডিটেড করবে না। I remember that he pulled his weight. ও বলছে যে I take personal responsibility about this person. ওকে, রুইভের যে একটা ম্যানেজমেন্ট টিম, উনি যখন মেলবোর্ন থেকে ফেরত আসেন, উনি ব্র্যাকে আমাদের একটা অনুষ্ঠান করেছিলেন, এবং সেই অনুষ্ঠানে ধরেন 20-এর উপর হবে না, 20-এর কম লোকজনের একটা ছবি আছে। ওই 2জন বা 3জন ছাড়া প্রত্যেকে পরে চিফ এক্সিকিউটিভ হয়েছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? সো দ্যাট ইজ হিজ ক্যাপাবিলিটি। হি ওয়াজ দ্য এই যে ধরেন ওই যে আমি মাইস্ট্রো যে কথাটা বলেছি, যে কন্ডাক্টর, যে আপনি কন্ডাক্টর যখন এরকম হাত নাড়ে এবং তার সঙ্গে যে কোনটা বেজে ওঠে, হি ইজ দ্য পারসন, হি ইজ দ্য পারসন। এন্ড আই উইশ দ্যাট ইউ নো আই ডোন্ট নো, মানে আমার কাছে মনে হয়েছে যে রুমি ভাইয়ের মতো এরকম পিপল লিডার আমি আমার লাইফে কম দেখেছি আর কি। এন্ড যখন দরকার হতো উনি কিন্তু পার্সোনালি কেউ হাত ধরতেন, when you are in trouble in something emotional, he used to do that also. Do you understand that? মানে ওই জিনিসগুলো ওনার মধ্যে ছিল। অবশ্যই এটা আমরাও আমাদের চাকরি জীবনে দেখি। আমি আরেকটা উদাহরণ দিই, একবার আমি খুব সংকুচিত হয়ে গেছিলাম, আমাদের একটা দুটো অ্যাকাউন্ট ব্যাড হয়ে গেল এবং আমি খুব ভয় পেয়ে গেছিলাম। লোকাল কর্পোরেট তো, লোকাল বিজনেস, স্যার এরকম ব্যাড হয়ে গেছে, আমার দায়িত্ব। বলে হোয়াট ইজ ইউর রোল? আমি বললাম মাই রোল ইজ টু ইউ নো রিকভার দ্য মানি এন্ড অল দ্যাট। নো, ইউর রোল ইজ টু give loans and give the loans, not recover the money who else has given the loans. But don't be Mr. Chakraborty that I never made a bad debt in my life because I never lent any money. কথাগুলো এগুলো কিন্তু মানুষের এক একটা চেঞ্জ করে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যে যখন আমরা গ্রো করি, ডেভেলপ করি, যে মেন্টরিং বলে না, এক একটা বাক্য কিন্তু মানুষকে অনেক চেঞ্জ করে। হ্যাঁ, অবশ্য আপনি কিভাবে নিচ্ছেন, আপনি এই যে কথাগুলো আমার কেন মনে আছে, বিকজ দোজ হ্যাভ ইম্প্যাক্টেড মি, দোজ হ্যাভ শেপড মাই থিংকিং প্রসেস ইন দ্য ব্যাংক। সেই জিনিসটা এন্ড হি নিউ পিপল অলসো। ফাট করে এই যে একটা বাচ্চা ছেলেকে অটোমেশন প্রজেক্টের ইনচার্জ, আপনার মেলবোর্ন থেকে চাইলো যে আমাদের এই ধরনের একটা লোক দরকার, উইদাউট এনি হেজিটেশন, সার্ভার তুমি তো কালকেই চলে যাবে, মানে গেট ইউর ভিসা রেডি। তখন অস্ট্রেলিয়ান হাই কমিশন ভিসা দিয়ে দিত, ভিসা রেডি, তুমি চলে যাও। আচ্ছা, ঝর্ণাকে নিয়ে যাও সঙ্গে, কারণ এই ওই ঝর্ণাকে সঙ্গে দিয়ে দাও, বাচ্চা কাচ্চা আছে, ও একটু ঝর্ণা সহ যাক, চলে গেল। না, অবশ্যই রুমি স্যার একজন ভিশনারি লিডার ছিলেন, এবং যেটা আমরা সবসময় দেখেছি যে হি কুড সি দ্য পটেনশিয়াল অফ এনি পারসন এন্ড কুড টেক দ্য রিস্ক অ্যাজ ওয়েল। ইভেন আমি আমার নিজের ক্যারিয়ারেও আমি পেয়েছি বিভিন্ন সময়ে ওনার যে মানে রিস্ক নেওয়ার যে ক্যাপাসিটি, বা উনি দিয়ে দিয়েছেন একটা দায়িত্ব, অন্যরা চিন্তা করেছে যে ওয়াই শি
অ্যাবসলিউটলি। তো এই যে জিনিসটা উনি হ্যাঁ, আমার কাছে মনে হতো যে উনি হিসাব করতেন যে ডাউনসাইড কি এন্ড আপসাইড কি, দেন টেক দ্য চান্স অন দ্য পারসন এন্ড গিভ হিম অর হার। রাইট। এবং হ্যাঁ, উনি যেটা বুঝতে পারতেন সেভাবেই উনি কিন্তু এগিয়ে যেতেন। উনি অন্যরা কি করেছে, এবং অনেক সময়ই হয়েছে যে আমরা এমন রেসপন্সিবিলিটি পেয়েছি, উনি ডাইরেক্টলি ডেকে দিয়ে দিয়েছেন ওনার রুমে ডেকে যে হ্যাঁ আবিদা এটা করো বা ইয়ে করো। সো ডেফিনেটলি। এবং আমরা মনে করি যে আমাদের যখন আমরা করেছি, উই স্টার্টেড our episode with Rumi sir, and that is we are privileged that you accepted our invitation. সফটওয়্যারটা আমি তো ডিফাইন করেছি বাংলাদেশের পক্ষ থেকে, and then I signed it off. What risks he has taken? He has taken যে পুরো সফটওয়্যার সাইন অফ করে উল্টা হলে তো উল্টা হয়ে যেত সবকিছু। Do you understand that? So he had those kind of understanding about people. That's how I found that he was extremely good leader. না, এটা আমাদের এই পর্যন্ত তো আমরা 11টা এপিসোডে ওনার নামটা বারবারই আসে, এবং আমাদের এই লিডাররা তাদের নিজস্ব মানে জীবনে কন্ট্রিবিউশন অফ হিম খুবই রেসপেক্টফুলি রিমেম্বার করে। and definitely we are also privileged that we could work with him. মেন্টরিং প্রসেস আর কেউ এখন দিতে পারছে আর কি, আমার কাছে মনে হয় না। জি জি, the way he has done in those days আর কি। so আমরা যদি এখন তাহলে আবার চলে যাই যে আমাদের আপনি আসলেন হচ্ছে কি আপনার মাল্টিন্যাশনাল জীবন থেকে চলে আসলেন লোকাল অর্গানাইজেশনের জীবনে। সো আপনি এই ট্রানজিশনটা বা প্রথম আপনি বলেছেন যে পলিসি মেকিং এবং এভরিথিং সম্পর্কে যে কি মেজর ডিফারেন্সেস আপনি ফেস করেছেন বা মনে করেন, বাট আপনার পার্সোনাল লাইফে এটার শকটা বা এটার ফিলিংটা কেমন ছিল, যে একটা টোটালি ডিফারেন্ট এনভায়রনমেন্ট থেকে আপনি আরেক ধরনের এনভায়রনমেন্টে চলে আসলেন? কয়েক বছর মানে মাল্টিন্যাশনাল স্ট্রেস গুলো একরকম ছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওটা যে স্ট্রেস ফ্রি ওয়ার্ল্ড তা না, কিন্তু আমার যেটা মনে হয়েছিল যে আমরা যে লেভেলে স্কিলটা ডেভেলপ করেছিলাম ওই লেভেলের কমিউনিকেশনটা করাটা ডিফিকাল্ট হচ্ছিল। অ্যাটলিস্ট প্রতিষ্ঠানগুলোতে প্রথম 2-1 বছর 3 বছর 4 বছর ছিলাম, আমার জন্য এইটা ছিল বিগেস্ট চ্যালেঞ্জ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? মানে এইটা ছিল বিগেস্ট চ্যালেঞ্জ, মানে স্কিলটাই কমিউনিকেট। যেমন আমি একটা ব্যাংকে একজন রিটেইল হেড নেয়ার জন্য চেষ্টা করেছি এবং খুবই জুনিয়র একটা ছেলে নিয়েছি। তো 1 মাস পরে একজন ডিরেক্টর চ্যালেঞ্জ করে কত টাকা বেতন দিয়ে একটা ছেলেকে নিলেন, সে কত টাকা ডিপোজিট এনেছে। সো তার কনসেপ্ট অফ রিটেল হেড হলো যে সে গিয়া মানুষের বাড়ি থেকে ডিপোজিট নিয়ে আসে এবং ওই বোর্ডটাকে হয়। আমি বোঝাতে পেরেছি? এবং আমি যখন জিনিসগুলো ওয়াজ দ্য বিগেস্ট শক, নাম্বার 1। নাম্বার 2 শক ছিল আপনার কিছু অ্যাকোমোডেশন আছে, অ্যাকোমোডেশন গুলোকে আপনার চলে যাওয়া। তা আমি আবার একটা বিষয় এসে আমি খুব ইন্টারেস্টিং আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের হয়তো এটা অবাক মনে হতে পারে। আমি একটা প্রতিষ্ঠান পেয়েছিলাম যে যেখানে আই কুড রিয়েলি গিভ মাই বেস্ট, কারণ আমেরিকান এক্সপ্রেস তখন অনেক এদিক ওদিক দিয়ে যাচ্ছিল এবং আমি সত্যিকার ভাবে একটা অনার এন্ড ডিগনিটি নিয়ে আফটার দ্যাট দিস ইজ আইএফআইসি, এন্ড দ্যাট ইজ বিকজ অফ মিস্টার সালমান রহমান। মানে আমার লাইফে আমি যতগুলো ন্যাশনাল, মাল্টিন্যাশনাল, ইন্টারন্যাশনাল যত লোকের সঙ্গে ইন্টারেক্ট করি, সালমান সাহেবের মতো এইরকম মেধাবী মানুষ আমি দুটো পাইনি। ওনার যে বয়স, আপনি পৃথিবীর আধুনিকতম কোন একটা টেকনোলজিক্যাল কথা ওনাকে বলেন, উনি কিন্তু আমাকে কয়েকদিন আগে বলে সার্ভার ব্লকচেইন কি জিনিস। আমি বললাম স্যার এইটাতে আর আমি এখন টাইম নষ্ট করবো না স্যার, আমি রিটায়ারমেন্টে চলে যাব, এটাতে আমার দরকার নেই, আগে আমি আইএফএসসি-টা ঠিক করি। পয়েন্ট ইজ দিস যে একটা অপরচুনিটি দেয়া হয়েছে, এই জন্য আমি এটা করতে পারছি। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ওয়ার্ল্ডের বেস্ট পসিবল স্কিলটা আপনি জানছেন কিন্তু আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারছেন না, বিকজ ইউ ক্যানট কানেক্ট উইথ দ্য পিপল হু ম্যাটার্স। এইটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ মনে হয়েছে যে মাল্টিন্যাশনাল থেকে যে সমস্ত অফিসাররা আপনার লোকাল কোম্পানিতে আসে তাদের প্রথম চ্যালেঞ্জ হলো এটা। তাছাড়া আরো কিছু তো আছেই, মতো মানুষ হি ওয়াজ ইন ঢাকা স্টক এক্সচেঞ্জ, সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো এই বিষয়গুলো আর কি খুবই খুবই মানে কষ্টকর, কিন্তু মানে আমি বললাম যে আল্লাহর
I'm in IFIC and I have a boss like Mr. Salman Rahman, and আমি এই ব্যাংকিং জগতে যা কিছু শিখেছি এবং আমার ব্যাংকিং ধ্যান ধারণা নিয়ে যা কিছু আছে, and I could really implement it in IFIC. That's how I'm lucky. Wow. Yeah. রাইট। সো আপনি আমরা যদি আরেকটু জানি আপনার আইএফআইসি এর আগের ঘটনা, সেটা হচ্ছে যে আপনি আইপিডিসি এর পরে ইউসিবিএল এ ছিলেন, তারপরে প্রিমিয়ার ব্যাংকে এসেছেন, তারপর ট্রাস্টে। ট্রাস্ট ব্যাংক ওয়াজ একটা প্রথম সেটলিং পিরিয়ড, 3 বছর একটা টার্ম করেছি, বাট ওখানেও কিছু ম্যানেজমেন্টের কিছু প্রসেস, সব প্রতিষ্ঠানের এক এক রকম থাকে না, বাট ট্রান্সপারেন্ট organization that was very good for them, but somehow or other I landed in IFIC and then I found this is the place actually. মনে হয়েছে। আচ্ছা, ওকে। সো ইন দ্য মিন টাইম আমরা জানি যে আপনি এই ধরনের অর্গানাইজেশন বাদেও আপনি গভর্নমেন্ট সিলেক্টেড ডিরেক্টর ছিলেন একটা গ্রামীণ ব্যাংকই, টু বি ভেরি প্রিসাইজ। সো আপনি যদি আপনার সেখানকার এক্সপিরিয়েন্স বা আদার দেন, এবং আপনি নেপাল বাংলাদেশ ব্যাংকেরও একজন ডিরেক্টর হিসেবে আছেন, সো এই এক্সপিরিয়েন্স গুলো যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন, কারণ অনেকে এটা জানেও না। না, গ্রামীণ ব্যাংকের এক্সপেরিয়েন্সটা খুবই ইউনিক। জি প্লিজ। সময়টা যখন ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের আর এমডি নেই, উনি কিন্তু এমডি ছিলেন, উনি এমডি নেই, এবং গ্রামীণ ব্যাংকের তখন মধ্যেও ঝামেলা ছিল। ডক্টর ইউনূসের মতো একজন ইন্টারন্যাশনাল লেভেলের প্রোফাইল, হ্যাঁ, তার সঙ্গে বাংলাদেশ সবকিছু মিলিয়ে দ্যাট ওয়াজ চ্যালেঞ্জিং টাইম। এবং সেই সময়টায় মোজাম্মেল হক সাহেব ছিলেন চেয়ারম্যান এবং আমি ছিলাম তার এগেইন তলবি বাহক আর কি। সো সেই সময় যে আমরা অসম্ভব ফাইন লাইনে, আপনাকে ট্রেডিং অন দ্য ফাইন লাইনে কাজ করে যে বেরিয়ে আসাটা, এটা আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে। ধরে কথা বলতে পারে, আমি কিন্তু একটা দিনও কোনোদিন টিভিতে গ্রামীণ ব্যাংক নিয়ে একটা কথা বলতে যাইনি, এবং আমাকে প্রচুর তখন বলা হয়েছিল যাওয়ার জন্য, এটা যায়নি। এক একটা বড় 10টা ফোন আসতো যে কালকে এইটা যাবে, সারোয়ার জন্য এই কথা না বলে, সারোয়ার জন্য এইটা বলে, সারোয়ার জন্য ওইটা বলে। এই যে বিষয়গুলোকে ম্যানেজ করে নিয়ে এসে একটা স্টেপ ট্রানজিশনটা ক্রস করা, আমার কাছে মনে হয়েছে যে আমার যে ইন্টেলেকচুয়াল ম্যাচুরিটি, আমার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাচুরিটি, সবকিছু মিলিয়ে আমি এই কাজটা করতে পেরেছি। নাম্বার 1, ব্যালেন্সটা রাখতে পেরেছি। নাম্বার 2 হলো শেষের দিকে এসে যখন চেয়ারম্যান সাহেব অনেকদিন অসুস্থ ছিলেন, সেই সময় কিছু মৌলিক কন্ট্রিবিউশন গ্রামীণ ব্যাংকে করতে পেরেছি। গুলো ফিক্স করে দেওয়া, তাদেরকে আরেকটু অন্যদিকে নেওয়া যাওয়া। কারণ গ্রামীণ ব্যাংক যদিও আপনি মনে করেন একটা ব্যাংক বা একটা প্রতিষ্ঠান, গ্রামীণ প্রতিষ্ঠান না। বাংলাদেশে একটা প্রতিষ্ঠানের জন্য একটা আইন আছে, সেটা কিন্তু গ্রামীণ ব্যাংক। আর কোন একক প্রতিষ্ঠানের জন্য আইন নাই, 1। 2 নম্বর কথা, গ্রামীণ ব্যাংক আন্দোলন, কিন্তু এটাকে প্রাতিষ্ঠানিকভাবে ম্যানেজ করতে হবে, এবং এটার ফাউন্ডার যিনি, উনি তো ওই আন্দোলন এবং প্রতিষ্ঠানটা বোঝেন। ওনার অ্যাবসেন্সে কিন্তু আন্দোলন চলে যেতে পারে, প্রতিষ্ঠানের স্পিরিটটাও চলে যেতে পারে। সো এইটাকে কম্বাইন করে আপনি আন্দোলনের স্পিরিটটাও রাখতে হবে তার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে, সেই সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবে ম্যানেজ করে তার রেজাল্ট বের করে আনতে হবে। ইট ওয়াজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, এবং সেইভাবে আমরা করতে পেরেছি বলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি আর কি। সো গ্রামীণ ব্যাংকের এক্সপেরিয়েন্সটার সাথে আপনি আমাদের নেপাল বাংলাদেশ ব্যাংকেও আপনি একজন ডিরেক্টর, সো সেই এক্সপেরিয়েন্সটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। নেম অফ দ্য গেম খুব ডিফারেন্ট। নেপাল বাংলাদেশ ব্যাংক একটা ব্যাংক আইএফআইসি এর সঙ্গে জয়েন্ট ভেঞ্চার ছিল। যখন আমরা বোর্ডে যাই, আমি যখন বোর্ডে যাই আজ থেকে 7 বছর আগে, তার আগ মুহূর্তে ওই ব্যাংকটাকে টেক ওভার করে নিল আপনার সেন্ট্রাল ব্যাংক, বিকজ ওখানে কিছু মিসম্যানেজমেন্ট ছিল। এবং গভর্নরের সঙ্গে আমরা যখন প্রথম যাই, আমি এবং নেপাল বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান, গভর্নর আমাদেরকে স্ট্রেট অ্যাকিউজ করলেন যে তোমরা এই ব্যাংকটা ম্যানেজ করতে, অথচ আমরা ব্যাংকটাকে টেক ওভার করতে হয়েছে অ্যাজ এ সিক অর্গানাইজেশন। তখন ওই বৈঠকে এগেইন রাইজিং আপ টু দ্য অকেশন, এবং আমি ওই বৈঠকে তাকে আমার এমন হয়েছে যে হি সেজ দ্যাট আই উইল সু ইউ, আইএফএসসি কে ব্রিচের জন্য আই উইল বি সুইং ইউ গাইজ। ওইখান থেকে যে ওই বাঘের মুখ থেকে বেরিয়ে এসে এবং ওনাকে যে কমিটমেন্ট দিয়ে এসে যে উই আর কমিটেড দ্যাট উই উইল রিয়েলি ম্যানেজ ইট ওয়েল,
এবং আমরা এটা চেষ্টা করেছি। আপনি বুঝতে হবে যে নেপালের কালচার ডিফারেন্ট, ওই ভাষা আমরা বুঝি না, ওখানকার আইনগত ভিত্তি। নেপাল ওয়াজ দ্য অনলি কান্ট্রি যেটা কলোনাইজড হয় নাই, আপনারা জানেন কিনা। নেপালের কিন্তু ওই স্বাতন্ত্র্যটা আছে। সেখানে একটা ব্যাংকে ম্যানেজ করা এটা একটা রিয়েল টাফ পজিশন আর কি। ইয়োর পার্সোনাল সেলফ, আপনি প্রতি মাসে সেখানে যাচ্ছেন, আপনার ত্রুটি বিচ্যুতি সবকিছু অবজার্ভ করা হচ্ছে। ইউ হ্যাভ অল টেম্পটেশনস টু গো রং, ইউ হ্যাভ অল টেম্পটেশনস টু গো রাইট। এখনো মনে আছে যে একদিন হোটেলে এই ওখানকার যে লোকাল যিনি পার্টনার উনি এবং ওনার ভাই মিলে আমাকে প্রায় পিটাতেই ধরেছিলেন, যে মানে আমি তখন ওই দিন ভয় পেয়েছিলাম যে কোথাও পাহাড় থেকে ফেলে দেয় কিনা, মানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে যে। And then he was again ওই যে telling me যে look, this chief justice comes to my home, this police chief comes to my home, and you are the guy you are doing. ওনার একটা ধারণা ছিল যে মানে আমাকে উনি বাগে আনতে পারছেন না আর কি, যে ওনার বিভিন্ন মানে প্রথমে উনি লোভ দিয়ে তারপরে ভয় দিয়ে বিভিন্ন চেষ্টা করেছেন আর কি। তারপরে উনি দেখলেন যে না, তাকে স্ট্রেট থ্রেটই করতে হবে। এবং উনি একটা হোটেলের একটা মিটিং এ, আমার এখনো মনে আছে, লবিতে, মানে যেটা এই জন্য আমি মানে ওইটাও বুদ্ধি করলাম যে আমি তার অফিসে যাইনি, আমি বলেছি যে উইল মিট ইন এ লবি, ডোন্ট গো এনিওয়্যার এলস। এবং নইলে উনি বোধহয় ওই দিন আমাকে ওইখানেই পিটিয়ে তক্তা বানিয়ে ছেড়ে দিতেন আর কি। সো ওইটাকেও কিন্তু বেরিয়ে এসেছি, এবং দিস অর্গানাইজেশন ইজ বিং ম্যানেজড ওয়েল, আই ক্যান টেল ইউ দ্যাট। ওয়াও। সো এখন আমরা যদি আপনার প্রফেশনাল ক্যারিয়ারের বাইরের জগৎ সম্পর্কে একটু জানতে পারি। আমরা জানি যে আপনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে এখনো জড়িত আছেন, আপনি কিছুটা লেখালেখি করেন। আপনার খুব ক্লোজ ফ্রেন্ড একজন হচ্ছে মামুন আব্দুল্লাহ, আমরা কি ঠিক বললাম? ছদ্মনামে একসময় লিখতাম ওইটা, আর আমি লিখিনি। কিন্তু মানে গ্রিনলেজে যখন আমি জয়েন ব্যাক করি, ওই সময় আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাশে বাসা নিয়েছিলাম। তো আমার কাজ ছিল প্রতিদিন সন্ধ্যার সময় থেকে এসে কাপড় দিয়ে একটু কিছু খেয়ে টুক করে কেন্দ্রে চলে যাও, মানে পাশেই তো কেন্দ্র, এবং সেখানে গিয়ে আড্ডা চলতো অনেক রাত পর্যন্ত, এবং ওই বিভিন্ন বিষয় হতো। তখন ছেলে আমাকে বলে যে স্যার ভাই আপনি লিখেন। তো আমি দেখলাম যে লিখবো কি করে, হ্যাঁ, যে আমি তো নিজের নামে তো লিখতে পারি না, আমি তো মাল্টিন্যাশনালে চাকরি করি, এবং আমি তখন অনেক লেখাও লিখেছিলাম। তো বলেছে স্যার ভাই আপনি একটা ছদ্মনামে লিখেন, আর যেহেতু আপনাকে কোনো কিছু পে করবো না, সুতরাং কোনো অসুবিধা নাই, আপনি লিখে থাকেন। তা আমার বন্ধু আব্দুল্লাহ আল মামুন ছিল, যে যাই যার জন্য আমার যিনি মারা গেছেন বললেন, হ্যাঁ, তখন তার নামটা শর্ট করে মামুন আব্দুল্লাহ নামে লেখা শুরু করে দিলাম। সো আপনি আপনার লেখালেখিটা কি এখনো চালিয়ে যাচ্ছেন? আমি চালাতে পারছি না কেন, আমি বলি এটা আমার ইনএডিকুয়েসি। আমাকে ঝর্ণা বারবার বলে যে তুমি আসলে লিখছো না। হ্যাঁ, আমি অনেক বলতে পারি, কিন্তু একটা মুড আসলে কিন্তু আমি চমৎকার কথা বলতে পারি। অনেকে বলে স্যার ভাই আপনি বলেন, আমরা অনুলিখন করি, ওটা আমি করতে চাইছি না। আমি লিখতে পারি না কেন, আমার কাছে ব্যাংকিং জবটা না ফুল মনে হয় আর কি, মানে বিকজ ইউ আর সিইও অফ এ ব্যাংক। এই যে ধরেন এই যে করোনা কালটা গেল, এটা তো কোনো টেক্সট বইতে লেখা নাই। প্রথম এক সপ্তাহ তো কি ছিল ভাই, সবকিছু হতো, 1 মাস অন্ধকার, মনে হয় যেন বিরাট একটা পাহাড়, পৃথিবীর সমস্ত বরফ ঠান্ডা শীতল জিনিস আপনাকে চেপে ধরেছে, আপনি ঘরের মধ্যে একটা মধ্যে আছেন, কিন্তু আউট দেয়ার 3,500 লোক আপনার দিকে তাকিয়ে আছে, আপনি কিভাবে রেসপন্ড করছেন? আপনার 7-8 লক্ষ কাস্টমার আপনার দিকে তাকিয়ে আছে, আপনি করছেন। এই যে এই সময়টাকে যে বের করে আনা, এটার জন্য যে পরিমাণ মেন্টাল এঙ্গেজমেন্ট লাগে, আমি ওই কম্পার্টমেন্টালাইজটা করতে পারি না আর কি। এই ছেড়ে আবার একটা ক্রিয়েটিভ প্রসেসে ঢুকতে পারি না, এটা আমার হয় না আর কি। মানে I feel that the CEO job itself is a very strong creative, different every day. It was different. Right. It is different. What it was in March, now it is in September, is totally different. And I can guarantee you, come next, totally different. So এই যে আপনার যখন আপনি স্ট্র্যাটেজিক থিঙ্কিং করেন, আপনাকে আজকে বসে চিন্তা করতে হবে যে আপনার 1 বছর পর 2 বছর পর এই প্রতিষ্ঠানটা আপনি যেটা ম্যানেজ করছেন ওটা কোন দিকে যাবে। এই চিন্তাটা যখন আপনার মাথায় থাকে, সঙ্গে সঙ্গে যখন দৈনন্দিন অনেকগুলো স্ট্রেসফুল চিন্তা আসে, হঠাৎ করে এই চিন্তা, হঠাৎ করে এই ঘটনা আসছে, এই সবকিছু মিলে আমি এক ধরনের আরেকটা ইয়েতে চলে যাই আর কি, মানে আমি আরেকটা ওই যে ক্রিয়েটিভ ট্রান্সে চলে যাই। সেখান থেকে বেরিয়ে এসে লেখার মতো একটা আর ঢুকতে পারি না। আরেকটা কথা হলো, আমার কাছে মনে হয়
যে চর্বিত চর্বণ করে তো লাভ নেই, পৃথিবীতে হাজার হাজার মানুষ লিখেছেন এবং আমি কয়েক পাতা না লিখলে কাগজ বাঁচবে, কিন্তু তারপর আমি আশা ছাড়িনি। নীরজ চৌধুরী কিন্তু ওনার প্রথম বইটা লিখেছেন 60 বছর বয়সের পর। আমি এখনো আশা ছাড়িনি লিখতে পারবো ইনশাআল্লাহ। বাট আমি জাস্ট জানতে চাই যে আপনি যখন লিখতেন আপনার লেখার বিষয়বস্তুগুলো কি ধরনের ছিল, কি ধরনের লেখা লিখতেন? প্রথম লেখা তো আমাকে দিয়ে ইন্টারন্যাশনাল পলিটিক্স এন্ড ইন্টারন্যাশনাল ইকোনমিক্স, এটা ছিল প্রথম। আর বাংলাদেশের কিছু কিছু মানে ঘটনা লিখতাম আর কি, আমি আর এটা বলতে চাইছি না। ওই সময় আমার বেশ চমৎকার কিছু লেখা ছিল, একটা পত্রিকা এটা বেরোতো, তো এই আর কি, এই বিষয়গুলো নিয়ে লিখতাম আর কি। জি, এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে যে আপনার আমি জানি যে আপনি যে জেন্ডার ব্যালেন্সের ব্যাপারটা আপনার অর্গানাইজেশনও আপনি যেমন কাজ করছেন, আপনি বাসাতেও ঠিক ব্যালেন্স না, আপনি হয়তো বায়াসড একটা পজিশনে আছেন। আমি এখানে আমি মাইনরিটি অ্যাঙ্গেল থেকে ফাইট করছি। সেটাই, আপনি মোটামুটি মাইনরিটি সঙ্গে 5 জন পপুলেশন থাকে, হ্যাঁ সাধারণত 5 জন থাকে, হ্যাঁ আমাদের 3 জন হোম স্টাফ এবং আমরা আমার স্ত্রী সহ একসঙ্গে 5 জন, আর দেশের বাইরে 2 জন, ওই একজন, কিন্তু আর বাকি 6 জন। So it is totally the other side. Do you understand that? But while saying it intellectually and personally, I'm an extremely non-discriminatory person. I do not discriminate between gender. I do not discriminate between race or anything. But আমার একটা জেন্ডার বায়াস ডেভেলপ করেছে। সেই জেন্ডার বায়াসটা হলো, আমি দেখেছি যে ফিমেল আর মোর ইফেক্টিভ positions if they engage themselves because they can do multitasking. দশভুজা দুর্গা, you know. আচ্ছা, ওয়াও, থ্যাংক ইউ। না আমার আছে, আমি এটা বিশ্বাস করছি, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করছি। সেটা আমি এক জায়গায় ওই দিন বলেছি, একটা গুরুত্বপূর্ণ জায়গায় একজনকে বলেছি, যে সেটা হলো যে এই পৃথিবী এই আমাদেরকে যা শিখিয়ে গেছে, সমস্ত পৃথিবীর, এই যে জেমি ডিমনের একটা বিখ্যাত উক্তি আজকে বেরিয়েছে, তাই না, যে উনি কালকে না আজকে বলেছে যে এরকম, যদি এখন আমরা সবাই ঘর থেকে বেরিয়ে না আসি, দেন থিংস উইল বি রং। আমি একটা কমেন্ট করেছি, হোয়াট উইল বি রং? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াই আই মেড দিস কমেন্ট? এই করোনা আমাদেরকে কিন্তু একটা জিনিস শিখিয়েছে, যে আমাদের প্রথাগত চিন্তায় যেটাকে আমরা ডেভেলপমেন্ট মনে করি, যেটাকে উন্নতি মনে করি, যেটাকে আমরা এন্টারটেইনমেন্ট মনে করি, যেটাকে আমাকে অ্যাচিভমেন্ট মনে করি, এই প্রতিটা জিনিস কিন্তু এট দ্য কোর অফ ইউর হার্ট কিন্তু চ্যালেঞ্জ। আপনি যত কিছুই বলেন না কেন, এটা হয়েছে। এক, 2 নম্বর কথা, সার্স মাত্র 3 বছর আগে এসছে, আজকে সেটা করোনার রূপে এসছে। 2 বছর পরে যে আরেকটা আসবে না, আপনি কেমন করে জানেন? আমি বোঝাতে পেরেছি কথাটা? So the world is now in a position to think about what is success. Is it profit? আমি 70 রুমের একটা বাড়িতে থাকবো, আমার 10টা স্যুট আছে, is this the achievement? I really do not know, but I know for sure one thing, আপনাকে ভবিষ্যতে 2টা স্টেক হোল্ডার আপনার সমস্ত চিন্তা ভাবনার মধ্যে আসতে হবে। একটা হলো নেচার, আরেকটা হলো ইনক্লুশন। আপনি মানুষের মানুষ থেকে, আপনি দেখেন পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলো কিন্তু সবচেয়ে বেশি বোকা হয়ে গেছে। কেন জানেন? তাদের হেলথ সিস্টেমটাকে তারা এমন জায়গায় নিয়ে গেছে যে টোটালি এটা একটা এক ধরনের কি জিনিস এটা দেখিয়ে দিয়েছে। আপনি দেখেছেন কিনা? হ্যাঁ, কিন্তু দেখেন যেই দেশে হেলথ সিস্টেমটাকে, হেলথ ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ঠিক মতো করেছে, সেই দেশ কিন্তু এটাতে ভালো করেছে। সো মাই পয়েন্ট ইজ দিস, ভবিষ্যতের আপনার উন্নতি বলেন, গ্রোথ বলেন, ডেভেলপমেন্ট বলেন, মেজর স্টেক হোল্ডার ইজ নেচার অ্যান্ড হিউম্যানিটি। এই দুইটা বিষয়কে আপনি অ্যাভয়েড করে কিচ্ছু করতে পারবেন না। অ্যান্ড আই বিলিভ ইফ দ্য ফিমেল লিডারশিপ কামস মোর অ্যান্ড মোর ইন পলিটিক্যাল ওয়ার্ল্ড, ইন দ্য লিডারশিপ ওয়ার্ল্ড অফ দ্য গ্রেটার ওয়ার্ল্ড, these two causes will be furthered more and the world will be benefited. That's a macro level. And micro level the female leadership delivers better in terms of these aspects because they can do really multitasking. Do you understand? And they have the passion. জি, আমাদের সেই ক্ষেত্রে অনেক বেশি সংখ্যক শায়ে সরোয়ারের মতো মানুষ লাগবে টু অ্যালাউ
female and to understand the value system like this, as you stated just now. আমেরিকান এক্সপ্রেস আমি একটা কথা বলি, আমেরিকান এক্সপ্রেসে আপনার জেন্ডার ব্যালেন্স আমার একটা টার্গেট, ওদের তো জানেন। তো আমি দেখি যে আমার 105 জন টিমের মধ্যে 5 জন মাত্র মেয়ে, এবং ইনক্লুডিং মাই অ্যাসিস্ট্যান্ট ফারহাদ। তো ফারহাদকে দেখি যে আদনান নামে একটা ছেলে ছিল, খুব মেধাবী ইন্টেলেকচুয়ালি, টেকনোলজি। তো যখনই আমার একটা চোখে এখনো দৃষ্টি ভাসছে, ফারহাদের হাতে একটা স্কেল আর আদনানকে দৌড়াচ্ছে, মানে আমার এখনো মনে পড়ছে। আদনান, তুই ম্যানেজমেন্ট ট্রেনিং জয়েন করলি, তুই ফারহাদের মাঠ খেলছেন, আমি জানি না। আচ্ছা, কিন্তু ওখানে আমি একটা ডেঞ্জারাস জিনিস দেখছি, আপনি যখন জেন্ডার ব্যালেন্সের মাইনরিটি কমপ্লেক্স চলে আসে, এটা খুব ডেঞ্জারাস। কারণ এমএক্স এ আবার ব্যালেন্সের কথা বলতো, তো আমি আমার অফিসারদেরকে বলতাম, বলে না স্যার মহিলা দিয়ে না, পদে ফেলে, বিপদে ফেলে দেয়, বদনাম করে ফেলে এটা। আর এমএক্স এটা তো ভাই যা কষ্ট করছিল ভাই, জান বাইরে যেত। কোনো মেয়ে যদি কমপ্লেন করতো কোনো ছেলের নামে, চাকরি তো চাইতে যেত দুনিয়াতে। আমি বললাম যে ভাই এটার আমি অ্যাটাক করবো। আমি একসঙ্গে 21 জন মেয়ে নিয়ে নিলাম। ওই মেয়েদের মধ্যে যে মাইনরিটি ছিল, দেখলাম যে তখন ফারহাতের টিম বাইরে গেল, যে মাইক দেওয়ার লোক, তখন দেখলাম যে আর ওই মেয়েরা আর ওই মাইনরিটি কমপ্লেক্সে আর ভুগলো না, ভুগছে না, তখন তারা ইকুয়ালিটি কমপ্লেক্সে চলে আসলো। সো আই বিলিভ ইন দ্যাট আর কি, যে আপনি যদি কোন একটা মেয়েকে জবে দিয়ে বলেন, লুক তুমি যদি এখানে যেতে পারো তাহলে প্রমোশন পাবে, তাহলে যাবে না। এক মেয়ে হঠাৎ করে বলে, আমি বললাম তুমি খুলনা থাকো, তুমি দিনাজপুরে কি করে যাবে? বলে স্যার বোকার মতো প্রশ্ন করলাম। কেন? বললাম মাকে নিয়ে চলে যাবো। আমি না অবাক করে মুখে দেখে তাকে বলে, স্যার আমার মাকে নিয়ে চলে যাবো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? সো দ্যাটস হোয়াট অবশ্যই অবশ্যই আমি আছে, কিন্তু এটাকে খুব সিরিয়াসলি ম্যানেজ করতে হয় আর কি। না, আমি অবশ্যই মনে করি যে আমরা যারা মহিলারা আছি তাদেরকেও কিন্তু তাদের আউটলুকটা ডিফারেন্ট করতে হয়, কারণ অনেকেই এক একভাবে চিন্তা করে। বাট আমি মনে করি ইফ ইউ ক্যান প্রুভ ইয়োরসেলফ দ্যাট ইউ হ্যাভ আ মেরিট, অ্যাকচুয়ালি নাথিং উইল স্টপ ইউ। কারণ আপনার বসও তো চাইবেই আপনার মানে পটেনশিয়ালটা ইউজ করে তারও বেনিফিট হবেই, বিকজ পারফরমেন্স হোয়াট ইট ম্যাটার্স, রাইট? সো একটুখানি সামান্য প্যাশনেট আছে, সেটা মনে করি যে আপনার ওয়ার্ল্ড যখন আপনাকে হিউম্যানিটি, যখন মানে হিউম্যান সিভিলাইজেশন যদি প্রোগ্রেস টু হ্যাভ ইয়োর নিউ জেনারেশন, তাই না? আপনাকে তো সন্তান আসতে হবে। সো অবশ্যই মেয়েরাই ওই রেসপন্সিবিলিটি নিচ্ছে টু গিভ আ নিউ হিউম্যান বিইং টু দিস ওয়ার্ল্ড। সো ওইটুকু কম্পেনশনেট আপনাকে হতে হবে when you are dealing with female colleagues, that you know they have this responsibility in addition to you have in the office. She has to look after a new human being who will become the leader again in the world. So আমি জিনিসটা অনেকটা ওইভাবে মিলিয়ে দেখি। আমার যখন ম্যানেজারিয়াল প্রসেস গুলো আসে, আমি তখন ওইটা মিলিয়ে দেখি যে দিস পারসন হ্যাজ অ্যান এডিশনাল রেসপন্সিবিলিটি দেন দ্য আদার গাই, সো দেয়ারফর এইটার একটা কম্পালসারি থাকলে অর্গানাইজেশন লেভেল এটা থাকা উচিত। থ্যাংক ইউ সো মাচ সৌরভ ভাই, আই রেসপেক্ট ইয়োর ভিউজ, কারণ এরকম ভাবে খুব কম মানুষই চিন্তা করে। ডেফিনেটলি ডিসক্রিমিনেট করি নাই, ইউনো তারা পৃথিবীর শ্রেষ্ঠতম ইউনিভার্সিটিতে পড়েছে। জি, আমরা একটা কোয়েশ্চেন, সরি বলেন, শেষ করেন। জি, ধরেন আমার বড় মেয়েটা ইয়েল থেকে পাশ করেছে, ছোটটা আপনার মানে ওয়েলসলি থেকে পাশ করে এখন সে মলিকুলার বায়োলজি পিএইচডি করছে। হ্যাঁ, ইউপেন। বাট পয়েন্ট ইজ দিস, দুজনের দায়িত্ব যদি বলেন, আমি সাকসেসফুল বাই নট ডুইং এনিথিং, মানে আমি হেলথ এবং সিকিউরিটি ছাড়া আমি কোনো কিছুতে ইন্টারফেয়ার করি নাই। এন্ড ঝর্ণা মাই ওয়াইফ এইটাকে একটা অ্যানিমালিস্টিক লাভ দ্বারা ধরে রেখেছে, মানে সে যে কিভাবে এদেরকে ডিল করে, আমি বোকার মতো তাকিয়ে থাকি। সে কাঁদা শুরু করে দিল, সে বিলাপ করা শুরু করে দিল, আবার রাগ করলো, আবার তাকে মানে অদ্ভুত ভাবে এই ধরনের বাচ্চাদেরকে যে এই জন্য ইউনো টিনেজ ক্রাইসিস, দ্য পোস্ট টিনেজ ক্রাইসিস, এইগুলো যে মারা যে ম্যানেজ করে, এটা মাই হ্যাটস অফ টু ঝর্ণা। আমার হলো যে বাই ডুইং নাথিং, এবং আমার বাচ্চারা এই জন্য আমার বাবা তো কিছুই করলো না লাইফে। আমি বললাম যে বাবা না করে যে কি করে গেছে এটা বাবা মরে গেলে টের পাবে আর কি, এখন আর কি করা যাবে। না না, বাবা মা দুজনেরই কন্ট্রিবিউশন আছে, বাট আমার মনে হয় আমি এগ্রি করি যে মাদের এটা একটা বেসিক ইনস্টিংক্টে তারা বুঝতে পারে হয়তো বা, যে তাড়াতাড়ি করে যে বাচ্চার দরকারটা কি বা তাদের ইমোশনাল প্যাটার্নটা কোন ভাবে যাচ্ছে, টু ম্যানেজ দ্যাট। আমি চেষ্টা করেছি তাদের কোনো নিডকে
অসম্পূর্ণ না রাখার জন্য এবং তাদেরকে পৃথিবীর সিটিজেন করার জন্য। যে আমার বাবা বলেছিলেন যে আমি তোমাকে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবো, আমি আমার কন্যাদেরকে বলেছি যে পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়তে পারবে যদি তোমরা যেতে চাও। So that was the comment. Right, ওদের মানে আপনার অ্যাম্বিশনটা ক্রিয়েট করে দিয়েছেন, তারপরে ওরা they had to work for it, definitely, and we know that both of them are very successful এবং হ্যাঁ আলহামদুলিল্লাহ, so we are proud of them as well because it belongs to the family, right? আমরা নেক্সট কোয়েশ্চেনটা নিব আবরার ভাইয়ের কাছ থেকে। So আবরার ভাইয়ের কোয়েশ্চেনটা হচ্ছে, what is the main difference you would highlight in working in a foreign bank, in a private sector local bank? You have been CEO of number of banks. আমি ডিফারেন্স তিনটা বলবো। একটা হলো ফরেন ব্যাংকে যেটা কাজ করে, ফরেন ব্যাংক যে কোনো অফিসারকে আধুনিকতম ম্যানেজমেন্ট প্রসেসটার সঙ্গে পরিচিত করে এবং ফরেন ব্যাংক একটা লেভেল পর্যন্ত নিয়ে যায়, তার নিচের লেভেলটাতে implementation and the delivery is the first criteria. You have to implement and you have to আমাদের লোকাল প্রতিষ্ঠানগুলোতে we have to build our own playground and then play. This is the biggest challenge. So when you build your own playground, you have to interact with the people, those who are not ready in the most of the cases. So you have to make them ready. You have to expose them to the most modern of the management processes of the world that you have learned in a foreign bank, and then implement it in line with the appropriateness of this country, of this economy, and of this nature. This is the difference. Economic challenge more of intellectual and implementation. Apnar multinational bank is more of implementation. How capable you are in implementing the processes and the systems and the things developed by the banks. And definitely they are the most modern ones. But আমাদের হলো যে ওইটাকে নিজে তৈরি করে ওটার সঙ্গে কোপ করে এটা ইমপ্লিমেন্ট করা। This is the challenge. Right. So আমরা এখন আবার একটা কমেন্ট from your team. So আমরা কমেন্টটা দেখতে চাই। আমরা বলবো যে আপনি I think I'm the person who worked with him longest time. I followed him with one bank to another only for his leadership quality and his highest level of integrity. Can you guess? Heikel. It could be Heikel. Spot on. Yeah. আমি আর Heikel, we are friends. Do you understand that? Heikel আর আমি আমরা পরস্পর জিনিসগুলো বুঝি আর কি, যে আমাদের জীবন। এবং Heikel is a person যে আমাকে খুব ক্লোজলি দেখেছে গ্রিনলেস ব্যাংকে, তারপরে আমরা মানে অনেক প্রতিষ্ঠানে আমরা একসঙ্গে কাজ করেছি, ট্রাস্টে একসঙ্গে কাজ করেছি, তারপর আইএফআইসি তে তো একসঙ্গে কাজ করেছি। সো Heikel is a unique personality. He has a balance of life. He is philosophical. He is very honest, and I'm privileged. এবং আমি তার কাছ থেকে উর্দু গজলের প্রেমে পড়ে তারপরেও শিখতে পারলাম না। ওই যে আমি একসঙ্গে দুই কাজ করতে পারি না, কিন্তু আমার এখনো মনে হয় যে বোধহয় এটা মিস করেছি, যে হাইকেলের অ্যাসোসিয়েশনের জন্য আমার তো অনেক বেশি উর্দু বিষয়গুলো আমার জানা উচিত ছিল, কারণ পৃথিবীর অনেক সুন্দর সুন্দর কবিতা লেখা আছে উর্দু ভাষায়, যেটা আমি পারি না। এবং উনি তো এখনো ওনার লেখালেখি চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমার একটা দুঃখ থেকে যাবে যে হাইকেল থেকে এটা নিতে পারলাম না আর কি। মেহেদী হাসানের একটা গজল যখন শুনি তখন এটার মিনিং কি, বা ফরিদা খানম যখন শুনি এটা আমি ঠিক না, উনি তো আবার বাংলায় অনুবাদও করেন। সো কিন্তু আমি যদি হাইকেল থেকে আরো কিছুদিন একটা কোচিং নিতাম, মানে 3-4-5 মাস, তাহলে বোধহয় আমার জন্য একটু ভালো ভালো। আপনি কোচিং নিলে আমাদেরকেও সাথে নিয়ে নিন, আমরাও তখন নিতে পারবো, জানতে পারবো অনেক বেশি। সো এবার আমরা আসি তাহিয়াপার কোয়েশ্চেন থেকে। একটা তাহিয়াপা কোয়েশ্চেন করেছেন, given the opportunity, would you have changed the course of your profession, and if so, what would have been that? না, আমি প্রফেশন ইন দ্য সেন্স আমি তো এখন ব্যাংকিং এর আরেকটা পর্যায়ে চলে গেছি। সো আমার কাছে মনে হয় না যে আমি অন্য কোনো প্রফেশনে এই মুহূর্তে যাওয়ার জন্য রেডি আছি, আনলেস আদারওয়াইজ ইট ইজ সামথিং পলিসি মেকিং এন্ড রেগুলেটরি লেভেল। মানে I'm quite comfortable with the profession what I have now, because I have enough space to build, create and implement, to do something good for the bank, good for the industry.
There are many original things Opportunities. what we have implemented in IC, and we look forward to do that. Okay. Unless otherwise some bigger responsibility comes on a macro level, I'm quite comfortable with this. Wow. So that's excellent. আর আপনার লাইফে আমি জানি যে ঝর্ণা ভাবির সাথে আপনি সেই ইউনিভার্সিটি লাইফ থেকেই আছেন, বাট যদি আমরা মানে মনে করি যে আপনার লাইফে এতদূর আসার পিছনে কন্ট্রিবিউশন ওয়াইজ আপনি ঝর্ণা ভাবিকে কোন জায়গায় দেখেন? ক্রিটিক্যাল কোয়েশ্চেন, রাইট? 2 weeks notice একটা ডায়লগ আছে আর কি, you are a nun and nuns are boring. She is a very strong personality, and her assessments are sometimes, she is very honest person with a very integrity, with a very high level of integrity. So her integrity sometimes comes as a very brutal, assault towards things, but end of the day she is a fantastic person. She looked after to our, and আমার একদম যখন কিছুই ছিল না, মানে আমি তখন ওই বাংলাদেশ টেলিভিশনে একটা অনুষ্ঠান করে 600 না 650 টাকা পেতাম, দ্যাট ওয়াজ মাই আর্ন। So সেই সময় she reposed her faith on me, and then we are together, ups and downs, we are together, that's it. Wow. She knows my up, but we are মানে আরেকটা বিষয়ে আমি যেটা খেয়াল করেছি সেটা হলো, যেহেতু ওই যে মাজেদ ভাই একটা কথা বলেছে, আই টু রিঅ্যাক্ট টু থিংস ইমোশনালি। সো আমাদের কখনো স্মুথ ছিল না। ধরেন আমাদের এই ক্যারিয়ারে 3টা ব্যাংক আমার হাতের কাছে দিয়ে বন্ধ হয়েছে, তাই না? যে আপনার গ্রিনলেস ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস এন্ড বিসিসিআই, 3টা চাকরির যে অনিশ্চয়তা, আজকের একটা চাকরি আছে, কালকে একটা চাকরি থাকবে কিনা, ইনিশিয়াল স্টেজে অ্যাডজাস্টমেন্ট উইথ দ্য লোকাল মানে এনভায়রনমেন্ট, ওই সময়টায় যে আমাদের মধ্যে এক ধরনের ক্ষুব্ধতা, এক ধরনের এজিটেশন, এক ধরনের অস্থিরতা থাকতো। আই থিঙ্ক she faced the blunt in the very worst possible form আর কি। So that's the thing I should say that. So আরো কিছু কমেন্টে আছে, সো আমরা কিছু কমেন্ট নিতে পারি। যেমন very skillfully answered the differences between the challenges of being CEO of a private bank, এটা বলেছেন আমাদের রুমি ভাই। আর আরো কিছু কমেন্ট আমরা যদি দেখে নিতে পারি। জি, রুমি ভাইয়ের কমেন্টটা নিলাম। আচ্ছা, আমরা আবার ওয়েট করি, যদি আরো কিছু কোয়েশ্চেন বা কমেন্ট আসে আমরা নিব। সরওয়ার ভাই, আপনি তো আচ্ছা এসছে ইফতেখার ভাই, ইফতেখার আলী খান, profound comment ভাই রুমি ভাই about Sarwar. He deserves the 100%. Thank you boss, thanks Iftekhar Ali Khan, very nice gentleman, very humorous person, very attractive personality, Iftekhar Ali Khan. জি, and overall যদি সরওয়ার ভাই আপনাকে জিজ্ঞেস করি যে আপনি আমাদের এই গ্রিনলেস স্ট্যান্ডার্ড চার্টার্ড ফ্যামিলির যে উদ্যোগ বা আমরা যেই কাজগুলো করছি, আপনি এটা সম্পর্কে কি ভাবেন? বা আমরা যেটা বলেছি কি যে এই যুগে তো কেউ কারো কথাও শুনতে চায় না, ইউ আন্ডারস্ট্যান্ড, পিপল হ্যাভ মানে এখন নাকি মাসিক অ্যানিভার্সারি পালন করে অফ দ্য রিলেশনশিপ, সো পিপল very short span of patience, to listen to somebody. So if somebody listens to what somebody else is talking, definitely এই বিষয়গুলোর একটা পজিটিভ ব্যাপার আছে, one. And number two, আমি একটা কথা মনে করি, experience is a tool, experience আপনাকে কিন্তু entrenched করে আপনাকে নেগেটিভ করে ফেলতে পারে, বাট এক্সপেরিয়েন্স কিন্তু আপনাকে যে ম্যাচুরিটিটা দেয়, আর সেটাকে যদি আপনার আধুনিকতার সঙ্গে মিলাতে পারেন, কিন্তু এক্সপেরিয়েন্স বিকামস এ ভেরি শার্প রেজার। সো যারা মনে করেন এই যুগের অ্যাসপায়ারিং সিইওস অর অ্যাসপায়ারিং ক্যারিয়ার বিল্ডার্স, ইফ দে ক্যান relate to some extent the experiences of our generation, because আমাদের জেনারেশনের এক্সপেরিয়েন্স গুলো কিন্তু different ছিল, because আমাদের সময় জীবিকা was the main driving force for a person to become whatever he becomes.
বাট এখনকার যুগের বাচ্চাদের জন্য ওই অপশনটা তো নাই। যেমন আমার মেয়েটা মলিকুলার পাস করছে, আমি বললাম যে তুমি পিএইচডি করে এসে বাংলাদেশে দোতারা বাজাও, আমার কোনো কিছু আসে যায় না, as long as you are happy. But we could afford that at that time. Do you understand that? আমি করি যে আপনারা এই ধরনের অনুষ্ঠানগুলো যদি করেন তাহলে এক ধরনের মানে বিল্ডিং দ্য ব্রিজ হয়, লোকজন কিন্তু বুঝতে পারে যে কিভাবে জিনিসগুলো ডেভেলপ করে, ইভলভ করে, এবং এটার থেকে মানে মানুষ অনেক কিছু শেখারও থাকে আর কি। সো এটা রিয়েলি একটা ভালো উদ্যোগ আমার কাছে মনে হয়। এই অতিমারি কাল আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, তার মধ্যে এটা একটা ভালো জিনিস শেখালো আর কি। আমার কাছে মনে হয় না যে 6 মাস আগে আমরা এটা চিন্তাও করতে পারতাম। 4 ঘন্টা গাড়িতে বসে এসে এরকম কথা বলা আমার কাছে তো মনে হয় না। সবকিছুরই একটা ভালো দিক আছে। এই কমেন্টটা এসছে নাসরিন আপার কাছ থেকে, গুড টু সি সরওয়ার। থ্যাংক ইউ নাসরিন আপা, আপনি সবসময় আমার ব্যাপারে কাইন্ড কথা বলেন। পার্সোনালিটি আমরা মানে একসঙ্গে কাজ করেছি। হ্যাঁ, she was senior to us by age, but we never felt it in that way. She is always positive. এত ভালো, এত মজা, এই ধরনের কথা কিন্তু ওনার কাছ থেকেই শোনা যেত সব। She is such a nice person. জি, আমরা আপনার সাথে আমাদের যেহেতু এর কথা বললাম যে আমরা এই আমাদের উদ্যোগটা আপনি অ্যাপ্রিশিয়েট করলেন, আমরা এই সুযোগটা ছাড়ছি না। আমরা আরেকবার একটু রিক্যাপ করি যে এখন অনেকেই তো প্রথম দিকে ছিল না, অনুষ্ঠানের পরে জয়েন করেছে, তাদের জন্য আমরা এই রিক্যাপটা আরেকবার করি যে আমরা 10টা এপিসোডে কাদেরকে এনেছি, so that they can have a view if you allow us, please. জি সরওয়ার ভাই, আমরা আপনার কাছেও যেমন কৃতজ্ঞ, আমরা আমাদের বাকি সকল অতিথিদের কাছে কৃতজ্ঞ যারা মেইন গেস্ট হিসেবে এসেছেন এবং যারা তাদের অতিথি হিসেবে আমাদের বিভিন্ন এপিসোডে অংশ নিয়েছেন, যাদেরকে আমরা আশা রাখছি যে পরবর্তীতে আবার মেইন গেস্ট হিসেবেও আমরা পাবো, তাদের কথা আমরা আরো শুনতে চাই। সো আমাদের এই 10টা এপিসোড, আজকে আপনারটা দিয়ে 11টা এপিসোড, আমরা খুবই এনজয় করেছি এই কাজগুলো করার জন্য। এবং আপনি সত্যিই বলেছেন যে কোভিড এর একটা পজিটিভ সাইড, বিকজ আমরা অনেক সময় চিন্তা করলেও হয়তো এইভাবে সবাইকে আনতে পারবো, সময়টা ম্যানেজ করতে পারবেন। প্লাস আপনি আরেকদিন আমাদের ডিসকাশনে বলছিলেন যে আপনাদের জন্য এখন 2 ঘন্টা জার্নি কম হয়ে গেছে ট্রাফিক জ্যাম কোভিড এর কারণে, যেখানে আপনাদের হয়তো আরেকটু রিল্যাক্স টাইম আপনারা পাচ্ছেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং ভবিষ্যতেও আমরা বাকি আরো যারা আছেন তাদের কাছে কথা শোনার জন্য তাদেরকে কাছে পৌঁছাবো আমাদের রিকোয়েস্ট, এবং তারাও আসবেন। এই পর্যন্ত সবাই খুবই পজিটিভ। আপনার কাছ থেকেও আমরা আজকে ইন্সপায়ারিং কথা শুনলাম আমাদের ব্যাপারে, সো এগুলো আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবে। সো আপনি যদি কোনো ক্লোজিং কমেন্ট করতে চান, আমরা মোটামুটি শেষের দিকে এসেছি। That you have remembered me.
নো অফ কোর্স, আপনাকে তো বাদ দিতে দেওয়াই যাবে না। Thank you for calling me. Thanks. Thank you. I really best and let me know if I can be of any help or assistance anyway. Thank you so much, Saurabh bhai. Thank you so much. I Thank really you. appreciate and we really appreciate. ধৈর্য ধরে শুনেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জি, ভালো থাকবেন। থ্যাঙ্কস। জি জি, থ্যাংক ইউ সৌরভ ভাই, এন্ড থ্যাঙ্কস এভরিবডি। আমরা আমাদের নেক্সট শো এর জন্য অপেক্ষা করি। আবারও আমরা নতুন গেস্ট নিয়ে চলে আসব আপনাদের সামনে। আশা করি আপনারা এনজয় করবেন এবং আমাদের সাথে এইভাবেই থেকে যাবেন পরবর্তী সবগুলো শোতেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।